ওকে, আমরা কন্টেন্ট আগে লিখে দিই যে কি কি জিনিস এখান থেকে আমাদের পড়তে হবে। সেই কন্টেন্টটা আমরা লিখে ফেলি পার্ট 2 এর। পার্ট 1 এর কন্টেন্ট আমি লিখে দিয়েছিলাম, এটা হলো পার্ট 2। 12টা টাইপ ছিল পার্ট 1 এর, এটা হলো পার্ট 2। এই পার্ট 2 এর বিশেষত্ব জারণ বিজারণ কনসেপচুয়াল পার্ট। আমরা তবে কনসেপচুয়াল পার্ট পড়তে পড়তেই তোমার বইয়ের 80% কভার হয়ে যাবে। আমি যে কনসেপচুয়াল পার্টটা পড়াবো এটা তোমার বইয়ের 80% কভার দিবে। তারপর 20% আগানো বইয়ের উপর একটা ক্লাস নিব, জারণ বিজারণ কনসেপচুয়াল পার্ট। এখানে টাইপ গুলো লেখো, কি কি টাইপ আমরা পড়বো। টাইপ 1 বা 1 2 3 দিয়েও লিখে যাইতে পারো। প্রথমে লেখো একটা বিক্রিয়া থেকে 4টা তথ্য তোমাকে জানতে যাবে। কে জারক, কে বিজারক। এভাবে না লিখে আমরা একটু সোজা করে লিখলে ভালো হয় মনে হয়। একটি বিক্রিয়া থেকে, একটি বিক্রিয়া থেকে তোমার কাছে জানতে চাবে 1 নম্বরে কে জারক, 2 নম্বরে তোমার কাছে জানতে চাইবে কে বিজারক, 3 নম্বরে তোমার কাছে জানতে চাইবে কে জারিত, 4 নম্বরে তোমার কাছে জানতে চাইবে কে বিজারিত। একটা বিক্রিয়া দিয়ে জাস্ট এই 4টা তথ্য জানতে চাইতে পারে। শোনা যাচ্ছে না? স্নিগ্ধা পালিট, তুমি ওই একে একটু কমেন্টে একজন লেখো তো, ও জয়েন উইথ কম্পিউটার, ওই যে যেখানে ভলিউম আইকন আছে, ওই ভলিউম আইকনে, ওই ভলিউম আইকনে ক্লিক করতে পারতেছে না। ওই স্নিগ্ধাকে এ করে দাও যে ভলিউম আইকনে ও ক্লিক করতে পারতেছে না, এই জন্য শুনতে পাচ্ছে না। জয়েন উইথ ইন্টারনেট দিতে হয়। টাইপ 2, সেলুলার ডাটা, ওইটাতে ক্লিক করতে হবে। এটা হলো টাইপ 1, আমরা একটা বিক্রিয়া থেকে এই তথ্যগুলো জানবো। 2 নম্বরে লেখো যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, চিনতে হবে নিচের কোনটি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, 4টা বিক্রিয়া দেয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে বলবেন যে নিচের কোনটি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। এটা লিখে রাখো, এটা গত বছর ম্যাথ ছিল, ম্যাথ 20 এর কোশ্চেন ছিল এটা, এই টাইপটা। এই নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, এখান থেকে কোশ্চেন আসছিল। এই কোশ্চেনটাই ছিল, মানে একটা বিক্রিয়া দিয়ে বলছিল এটা। টাইপ 3 তে লেখো অসামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়ার ইংলিশ নামটা হলো ডিসপ্রপোর্শন। ডিসপ্রপোর্শন, অসামঞ্জস্য বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া কি জিনিস, এটা আমাদের বিশেষ করে রিটেনের জন্য লাগতে পারে, বুঝতে পারছো? রিটেনে লাগতে পারে। টাইপ 4, টাইপ 4 এ লেখো অম্লীয় মাধ্যমে জারক ও বিজারকের জারণ মানের পরিবর্তন। এটা খুবই বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা থেকে বেসিক কনসেপ্ট এটা। টাইপ 4, টাইপ 5, এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডিইউ এর জন্য। ঢাকা ভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি এইখান থেকে কোশ্চেন করে, এই টাইপ 4 থেকে। টাইপ 5 এক লাইনের সমতাকরণ, এই জারণ বিজারণ যে বিক্রিয়া, জারণ বিজারণ এক লাইনের সমতাকরণ লেখো। জারণ বিজারণ বিক্রিয়া এক লাইনের সমতাকরণ।
বেশি ইম্পর্টেন্ট না, তবে ঢাকা ভার্সিটি 18 সালে কোশ্চেন করছিল এখান থেকে। ডিউ 18 কোশ্চেনটা ছিল এই টাইপটা, জারণ বিজারণে এক লাইনের সমতাকরণ বা কি উৎপন্ন হয়। এই টাইপ 5 টাইপ 6 এ যাই, উপর থেকে মুছে দিই। হ্যাঁ, টাইপ 6, টাইপ 6টা হলো আমাদের ম্যাথ, জারণ বিজারণের ম্যাথ। এটা আমরা শুধু সিম্পল একটা সূত্র E1 N1 E2 N2 দিয়ে করে ফেলবো, 3 লাইনে মিলে যাবে যে কোনো জারণ বিজারণের ম্যাথ। টাইপ 7, জারক, লেখো জারক পদার্থের উদাহরণ। জারক পদার্থের উদাহরণ আমি একটু মুছি। এই জারক পদার্থের উদাহরণে 3 ধরনের কোশ্চেন আসে। 1 নম্বরে হলো গ্যাসীয় জারক কোনগুলা, আমি সব দেখাবো ক্লাসে। গ্যাসীয়, দেখো গ্যাসীয় জারক, গ্যাসীয় জারক পদার্থের উদাহরণ মুখস্থ করতে হবে বা এমনি মনে থাকে। গ্যাসীয় জারক, এরপরে লেখো তরল, তরল জারক কোনগুলা সেগুলোর একটা লিস্ট। 3 নম্বরে কঠিন জারক কোনগুলা, এটা যদি জারক পদার্থের উদাহরণ হয় তো একইভাবে এখানে আরেকটা লেখো বিজারক পদার্থের উদাহরণ, একই ভাবে লিখতে হবে। বিজারক পদার্থের উদাহরণ মানে জারক আর বিজারক পদার্থের উদাহরণ। এর ক্ষেত্রেও তাই, 1 নম্বরে গ্যাসীয় বিজারক, গ্যাসীয় বিজারক। 2 নম্বরে পড়তে হবে গ্যাসীয় তরল বিজারক। 3 নম্বরে তোমার পড়তে হবে কঠিন বিজারক কোনগুলা। এটা এই টাইপটা থেকে ম্যাট 21-20 কোশ্চেন ছিল। টাইপ 8, আচ্ছা এই টাইপ 7 এর মধ্যে আরেকটা জিনিস আছে, জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে। জারক বিজারক উভয় হিসেবে আচরণ করে, এখন লিখে দিই একবার যে তোমার H2O2 জারক বিজারক হিসেবে আচরণ করে, HSO2, তারপর HNO2, এরপরে হলো Na2O2, এরপরে O3। এই জিনিসগুলো কখনো জারক কখনো বিজারক। FeO কখনো জারক কখনো বিজারক হিসেবে আচরণ করে। টাইপ 7 এর মধ্যেই আমরা জারকের উদাহরণ দেখব, বিজারকের উদাহরণ দেখব, তাদের মধ্যে কি গ্যাস কোনটা তরল কোনটা কঠিন, গ্যাসীয় তরল কঠিন সবগুলো দেখা যাবে। এরপরে আসো টাইপ 8। টাইপ 8 এ লেখো জারণ সংখ্যা নির্ণয় বা জারণ মান নির্ণয়। জারণ মান নির্ণয়, এই জারণ মান নির্ণয় আমরা 2টা সেগমেন্টে করব। একটা সেগমেন্ট হলো স্বাভাবিক, আর আরেকটা হলো ব্যতিক্রম কিছু আছে। স্বাভাবিক যেগুলো সেগুলোর মধ্যে ধরো CH2 Cl2 একটা, তারপরে হলো CaOCl Cl একটা, এরপরে তোমার জটিল আয়নের কিছু আছে, এখানে লিখে রাখো FeCN6, FeCN6, এটা হলো ব্যতিক্রমটা একটু দূরে লিখি। হ্যাঁ, FeCN6 জটিল আয়ন গুলো দেখাই দিব। FeCN6 ব্র্যাকেটে এখানে 3- বা 4- হতে পারে, তারপরে CuNH3, এরকম যখন ক্লাসে করাবো তখন দেখাই দিব। CuNH3, আরো অনেকগুলো উদাহরণ যখন আমি ক্লাস নিব তখন জাস্ট নমুনাটা লিখে রাখো যাতে পরে মনে থাকে। এখানে 4 কেন 2+, এটা জটিল আয়ন শিখাই দিয়ে এগুলোর উদাহরণ দিব।
ওকে, তাহলে স্বাভাবিক যেগুলো আছে এগুলোর জাস্ট এক্স দিয়ে দিয়ে বের করতে হয়। এই জারণ মান নির্ণয় জাস্ট আমরা এক্স দিয়ে দিয়ে বের করতে পারবো। আর যেগুলো ব্যতিক্রম আছে এই ব্যতিক্রম গুলো বুঝাই দিব বোর্ডে কিভাবে কোনটা কেন হচ্ছে। ঠিক আছে, আমি মুখস্থ করাবো না, জাস্ট ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাদের বুঝাই দিব যে কেন এরকম। ব্যতিক্রমের মধ্যে H2SO3 এই সালফারের জারণ মান স্বাভাবিকের থেকে কিরকম, আর এমনি যদি আমরা প্রকৃত জারণ মান বের করি তাহলে সেটা কি হবে। এটা লেখো, তারপরে লেখো Na2S2O3 একটা, Na2S4O6 একটা। এটা স্বাভাবিক জারণ মান আর এই জারণ মানের সাথে মিলবে না। তারপর CrO5 একটা, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-এ ছিল CrO5। এরপরে রিটেনে চলে যাব, এই হলো টাইপ 8, দেখছো। টাইপ 9-এ যাই, ওপর থেকে মুছে দিলাম। টাইপ 8 শেষ, এবার লেখো টাইপ 9। টাইপ 9-এ লেখো রিটেন পার্ট, আমাদের কিছু রিটেন কোশ্চেন এখান থেকে সলভ করতে হবে। Cl2 আর হলো SO2 বিরঞ্জন ক্রিয়া, এই দুইজনের বিরঞ্জন ক্রিয়ার ব্যাখ্যা দিতে বলবে। কিভাবে কাপড়ের বা তোমার অন্য কোনো কিছুর বিরঞ্জন ঘটায় এই দুইজন, বিরঞ্জন ক্রিয়া। আর এই ক্লোরিনের জীবাণুনাশক হিসেবে ইউজ করা হয়, সেটাও একই কোশ্চেন, মানে একইভাবে অ্যান্সার দিতে হয়। 1 নম্বর। 2 নম্বরে লেখো যে SO2 যে একটা জারক ও বিজারক উভয় হিসেবে আচরণ করে, তার দুইটা বিক্রিয়া। SO2 জারক ও বিজারক, একই সাথে সে জারক ও বিজারক, এর দুইটা বিক্রিয়া একটু শিখে রাখতে হবে। 3 নম্বরে H2SO4 জারক কেন, এর একটা বিক্রিয়া। 4 নম্বরে লেখো আয়োডোমিতি আর আয়োডিমিতি, আয়োডোমিতি ও আয়োডিমিতি। আর শেষে 42 নম্বরটা সূত্র আছে, তা তোমাদের আগে আমরা শর্ট সিলেবাসটুকু শেষ করাই দিব, তারপরে যদি লাগে তাহলে ওইটা আবার পড়ানো যাবে, সমস্যা নেই। তো এই হলো আমাদের পার্ট 2 জারণ বিজারণ, যেখান থেকে আমাদের 9টা টাইপ পড়তে হবে বা 9টা টপিকে টাচ করতে হবে। মোটামুটি 2টা বা 2টা ক্লাসের একটু বেশি, 3টা ক্লাসও লাগতে পারে। তার মানে আগে 6টা হয়ে গেছে, এটা দিয়ে 9টা, আর একটা ম্যাথ ক্লাস 10টা, মানে এই চ্যাপ্টারের উপরেই তোমাদের প্রায় 10টা ক্লাসের মতো হবে। ঠিক আছে, তারপরে চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার, এটা সময় লাগবে না। চ্যাপ্টার 4 এগুলোতে কম টাইম লাগবে, জৈব যৌগতে আবার বেশি। আবার তোমার ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4-এ একটু টাইম লাগবে, 5টা 6টা লাগবে। তো এভাবে মোটামুটি আমাদের একটা চ্যাপ্টারে 5-6টার নিচে কখনোই হবে না, সবগুলো ক্লাস এরকম হবে। আর এখনো অনেক সময় আছে, সমস্যা নেই। লেখা শেষ কিনা বলো, আমরা তাহলে লেকচার শুরু করতে পারি। কন্টেন্টটা খুবই সুন্দর করে রেখে দিবা, কারণ ক্লাস কিন্তু ওই অনুযায়ী আগাইতে থাকবে। আর তুমি কতটুকু কি পড়তেছো বা কি কি জানতে হয় একটা চ্যাপ্টারে, এইটা না জেনে পড়াটা কিন্তু খুবই বোকামি হবে। ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 করবে এরপরে। আচ্ছা, যে যে কোচিং এ আসো সেই কোচিং এর মতামত নিয়ে দেখবো যে তাদের কোচিং এর সাথে উদ্ভাস, উন্মেষ কিংবা রেটিনা, যেখানে যেখানে আসো বা ইউসিসি, যেখানে যে আছো সেই কোচিং এর কোন চ্যাপ্টার শুরু করে সেই অনুযায়ী একটা চ্যাপ্টার চয়েস করবো, সমস্যা নেই। ওকে, সব কোচিং এর স্টুডেন্ট আছে এখানে, সব কোচিং এর স্টুডেন্টই আমাকে বলছে যে ভর্তি হয়েছে এইখানে ওইখানে। লেখা শেষ। পোল দিয়ে, পোল দিয়ে কাজ নাই। তো দেখো, এই সবগুলো টপিক যদি তোমার জানা থাকে তা তোমার নিজে থেকে একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে যে না, এই সব টপিক তো সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে, আমি অবশ্যই পারবো। ঠিক আছে, তোমার যদি এই সবগুলো টপিক খুবই ভালো ধারণা থাকে, তাহলে দেখবা তোমার প্রস্তুতি দৌড়াচ্ছে, যে মেডিকেলের কোশ্চেন করুক আর ভার্সিটির কোশ্চেন করুক, তুমি এমনিই পারবা। বইয়ের সম্পর্কেও তোমার ধারণা থাকবে 100%, আবার এই টপিক সম্পর্কেও তোমার যদি কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার থাকে, তাহলে কখনো হবে না। উন্মেষে ফার্স্ট পেপার ধরবে। আচ্ছা, আচ্ছা, আমার ইচ্ছা মতো পড়াবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি প্রথমে টাইপ শুরু করি। টাইপ 1 একটা বিক্রিয়া থেকে
একটি বিক্রিয়া থেকে আমাকে বের করতে বলবে, এখানে লিখি আমি 4টা তথ্য জানতে চাবো। এই জায়গায় লিখে রাখি। 1 নম্বর তথ্য, একটা বিক্রিয়ায় কে জারিত। 2 নম্বর তথ্য, ওই বিক্রিয়াটাতে কে বিজারিত। 3 নম্বর তথ্য আমার কাছে জানতে চাবে কে জারক। আর 4 নম্বর তথ্য আমার কাছে জানতে চাবে কে বিজারক। তাহলে এই 4টা জিনিস আমার একটা বিক্রিয়া থেকে বের করে দেখাতে হবে। জারণ বিজারণ আমরা একটু কনসেপ্টটা দেখে নিই, যে জারণ আর বিজারণ এটা চিনব কি করে আমরা। লেখো চারণ, এই জারণ বিজারক, দেখো জারণ বিজারণ জারক বিজারক 4টা তথ্য হয়ে যাচ্ছে। এই 4টাকে কনভার্ট করে আমরা আগে 2টা তৈরি করে নিই। আমরা এই 4টাকে ভেঙে 2টা বানাই নিতে পারি, যে জারণ অবলিক বিজারক। আর এখানে আরেকটা তথ্য আমরা ভেঙে নিতে পারি, যে বিজারণ অবলিক জারক। জিনিসটা কেমন, 2টা ঘটনা ঘটে বা 2টা ঘটনা দিয়ে এদের ব্যাখ্যা দেওয়া যায়। এখানে ইলেকট্রন ত্যাগ হয়, এখানে ইলেকট্রন গ্রহণ হয়। 2 নম্বরে এখানে জারণ মানটা বৃদ্ধি পায়। 2 নম্বরে এখানে জারণ মানটা হ্রাস পায়। এটা কিন্তু আলাদা লেখা। বা জারণ মান হ্রাস পায়। যে কোনো একটা বিক্রিয়া এখন আমি যদি এখানে লিখি, সে লিখে ব্যাখ্যা দিব। যেমন এখানে SnCl2 আছে, কোচিং এটা দিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম তোমাদের, FeCl3, SnCl4 আর হলো FeCl2। জারণ মান আমরা চেঞ্জটা দেখবো, সেই জায়গাটায় মার্ক করব যে কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে। দেখো এখানে Sn এর জারণ মান +2, এখানে Sn এর জারণ মান +4, তাহলে চেঞ্জ হয়ে গেছে। এই 2 থেকে 4-এ গেছে। তুমি যদি কিছুই না বুঝতে পারো যে ইলেকট্রন ত্যাগ হয়েছে নাকি গ্রহণ হয়েছে, যদি কিছুই না বুঝতে পারো, তুমি একটা জিনিস এখানে লিখে রাখতে পারো, যে জারণ অবলিক বিজারক এই জায়গাটায় হলো বাড়ে, জারণ মানটা কি হয়ে যায়, বাড়ে। আর যদি দেখি এখানে জারণ মানটা এখানে কি হয়ে যায়, কমে। বাড়ে কমে দিয়েই জাস্ট তুমি এদের বের করে ফেলতে পারবা, সিম্পলি একটুকু জিনিস দিয়ে, যে বাড়লেই জারণ আর কমলেই বিজারণ, এইটুকু দিয়েই কিন্তু সবকিছু করা যেতে পারে। দেখো 2 থেকে 4-এ গেছে মানে বেড়ে গেছে, তো বেড়ে গেলে সেটাকে আমরা কি বলবো, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো জারণ। তো এটা একটা প্রক্রিয়া বা বিক্রিয়া, এটা একটা প্রসেস। তাহলে এই প্রসেসটার নাম আমাদের জারণ হলো। কেন জারণ হলো, কারণ বেড়ে গেছে, 2 থেকে 4-এ গেছে। 2 থেকে 4-এ গেছে মানে বেড়ে যাওয়া, বাড়লেই সেটা কি অবশ্যই জারণ। এবার যার জারণ ঘটবে সেই লোক, এটা একটা লোক বা পার্সন, যে লোকটা জারণ ঘটছে, এই লোকটা জারণ ঘটছে, ওই লোকটাকেই আমরা বলবো বিজারক। তাহলে এই লোকটার নাম বিজারক। কেন বিজারক, কারণ এই লোকটার জারণ মানটাই বৃদ্ধি পাইছে। তাহলে খুব সিম্পল একটা জিনিস, এরকম একটা দাগ, প্রথমে আমাকে একটা দাগ দিতে হবে যে কোথা থেকে কোথায় চেঞ্জটা হচ্ছে। সেই চেঞ্জটা দেওয়ার পরে আমরা দেখব বাড়ছে নাকি কমছে, আমরা দেখব সেটা যে বেড়ে গেছে নাকি কমে গেছে। তা দেখতে পেলাম যে এটা 2 থেকে 4-এ গেছে মানে বেড়ে গেছে, তা বাড়লে পাশ সেটা হলো জারণ। আর যার জারণ ঘটবে ওই লোকটার নাম আমরা বসাই দিব ওই লোকটার নিচে, যে ওই লোকটাই আসলে হলো বিজারক। তো প্রথমে আমরা বের করে ফেললাম জারণ বিজারক। এবার দেখো এখানে Fe3+ আছে আর এখানে এসে 2+ হচ্ছে, তাহলে 3 থেকে এবার দেখো 2-এ আসছে। এই বাড়ে কমেটা একটু এখানে লিখি, এখানে বাড়ে, আর এই জায়গাটায় লিখে রাখি আমরা হ্রাস দিয়ে ব্র্যাকেটে কমে। ঠিক আছে, 3 থেকে এখানে আমার 2-এ গেছে, 3 থেকে যদি 2-এ আসে তাহলে অবশ্যই কমে গেছে, এই যে কমছে। যদি কমে তা সেই প্রসেসটার নাম আমরা দিই হলো বিজারণ। সেই প্রসেসটার নাম আমরা কি বলি, যে এই প্রসেসটার নাম হলো বিজারণ। আর যে লোকের বিজারণ ঘটে ওই লোকটাকে আমরা বলবো জারক। তাহলে এই লোকটাকে আমরা এখন বসাই দিব হলো জারক। সিম্পল রুল। তাহলে খেয়াল করো, খুব সিম্পল কনসেপ্টে আমরা আগাবো, জাস্ট এইটুকু দিয়েই ধরতে পারবো যে বাড়লেই জারণ, কমলেই হলো বিজারণ। আর যার জারণ ঘটবে সেই লোকটাকে আমরা সবসময় বলবো বিজারক, যার বিজারণ ঘটবে ওই লোকটাকে আমরা বলবো জারক। এবার এখানে আসি, 2 থেকে 4-এ গেছে মানে বেড়ে গেছে, বাড়ছে বলে আমরা এখানে প্রসেসটার নাম লিখছি হলো জারণ।
আর যে লোকের জারণ ঘটবে ওই লোকটার নিচে আমরা বসাই দেবো বিজারক। আর 3 থেকে 2 আসছে মানে কমছে, কমে গেলেই প্রসেসটার নাম বিজারণ। আর যার বিজারণ ঘটবে ওই লোকটাকে আমরা বসাই দিব জারক। এই বিক্রিয়া থেকে এখন দেখো আমরা 4টা তথ্য ইজিলি বসাইতে পারি। কে জারিত, এই যে এসএন 2 থেকে 4 গেছে তার মানে এ জারিত। আমরা কি বলবো যে SnCl2 হলো জারিত। এই যে SnCl2 2 থেকে কোথায় গেছে 4 আর তুমি যদি স্পেসিফিক বলতে চাও তাহলে তুমি Sn2+ কেও বলতে পারবা যে Sn2+ এর আসলে জারণ ঘটছে। ঠিক আছে, Sn2+ এর জারণ ঘটছে, যে 2 থেকে 4 গেছে তার মানে কি এই প্রসেসটার নাম জারণ। তাহলে কে জারিত, SnCl2 জারিত। SnCl2 হলো জারিত, বা সিম্পলি Sn2+ টাই জারিত হয়েছে, কারণ ওইটাই কি হয়েছে 2 থেকে 4 গেছে। এরপরে আসি, এই যে এখানে Fe3+ আছে, 3+ থেকে আসছে কোথায় 2+, তাহলে 3 থেকে 2 গেছে, কমে গেলে সেটা কি বিজারণ। তাহলে কে বিজারিত, এই যে FeCl3। আমরা এখানে বলতে পারবো যে বিজারিত হয়েছে FeCl3। আর যদি স্পেসিফিক বলতে চাই তাহলে এই যে Fe3+ টা আছে এইটারই আসলে কাজটা ঘটছে, Fe3+, এটাও লিখতে পারবো, Fe3+ টাই হলো বিজারণ। এবার যদি বলি কে জারক, এই যে লেখা আছে জারক, FeCl3 হলো জারক, এখানে FeCl3 হলো জারক। বা সিম্পলি যদি আমরা বলতে পারি Fe3+ হলো এখানে সেই জারকের কাজটাই করতেছে। আর যদি বলি বিজারককে, তো SnCl2 হলো বিজারক, আমরা জাস্ট ওই তথ্য থেকে বসাই দিব। বা সিম্পলি যদি একটাকে বলতে চাই তো SN2+, টা হলো বিজারক। দেখো একটা বিক্রিয়া থেকে আমরা 4টা তথ্য বের করে ফেলছি, কে জারিত, কে বিজারিত, কে জারক, কে বিজারক। এখন দেখো বুঝতে পারছো কিনা, এরকম কয়েকটা বিক্রিয়া আমি লিখে জারক বিজারক এরকম 4টা করে তথ্য বসাবো। হয়েছে? সবাই ক্লিয়ার কিনা বলো? এরকম কতগুলো বিক্রিয়া লিখে আমি তোমাদের এই তথ্যগুলো বসাই দিলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা বিক্রিয়া দেখছি, এবার আরো অনেক বিক্রিয়া এরকম দেখি কয়েকটা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জারণ বিজারক, জারক বিজারক এতগুলো কিছু না লিখে আমরা একটু সংক্ষেপে আবার একটু উপরে লিখি, কারণ সব কি হয়ে গেছে, আবার একটু ফাঁকা করে লিখি, তা না হলে সমস্যা হচ্ছে না। তো এখানে আমরা লিখি জারণ অবলিক বিজারক, আবার একটু পরিষ্কার করে লিখি যাতে সবার বুঝতে সুবিধা হয়, বিজারণ অবলিক জারক। এখানে ইলেকট্রন ত্যাগ হয় বা জারণ মান বাড়ে, অথবা সিম্পলি আমরা লিখতে পারি এখানে বাড়ে, আর এখানে আমরা আরো ছোট করে লিখলাম যে এখানে কমবে, এখানে জারণ মান বাড়বে আর এখানে জারণ মান কমবে, এইটুকু দিয়েই আমরা একে বের করতে পারবো। আর এই জারণ, এটা একটা প্রসেস, এই জারণটা হলো কি একটা প্রসেস বা বিক্রিয়া। আর এই বিজারক এটা হলো একটা লোক, এই বিজারণ এটা একটা প্রসেস বা বিক্রিয়া, আর এই জারক এটা একটা লোক। ঠিক আছে, পার্সন এটা। ওকে, এবার একটা বিক্রিয়াতে আমরা কি কি তথ্য বের করব সেটা লিখে নিই। কে জারিত, 2 নম্বর তথ্য কে বিজারিত, 3 নম্বর তথ্য কে জারক, 4 নম্বর তথ্য কে বিজারক। সিম্পল, ছোট্ট আর একটা উদাহরণ দেই, K+F2, কে তৈরি করে। সমতা করলে কোন মৌলিক পদার্থ যদি স্বাধীনভাবে থাকে, এটা দেখো কোন মৌলিক পদার্থ, এগুলো একটা মৌলিক পদার্থ স্বাধীনভাবে যদি থাকে তবে তার জারণ মান 0 হয়। এগুলো মৌলিক পদার্থ স্বাধীনভাবে আছে, এদের জারণ মান 0। 0 থেকে এই পাশে গেছে, দেখো এখানে পটাশিয়াম +1, আর এখানে এই যে ফ্লোরিন এটা হলো -1, -1 না দিলেও চলবে, +1 -1। তা 0 থেকে +1 গেছে, বাড়ছে নাকি কমছে তুমি শুধু এইটুকু চিন্তা করবা। 0 থেকে +1 গেছে, তাহলে বাড়ছে, এটা 0 থেকে +1 বেড়ে যাওয়া মানে কি, সেটা জারণ, সেই প্রসেসটাকে আমরা কি বলবো, জারণ। আর যে লোকের জারণ ঘটবে ওই লোকটার নিচে আমরা জাস্ট সিম্পলি বিজারক বসাই দিব। আর 0 থেকে -1 গেছে মানে কমে গেছে, কমে গেলেই সেই প্রসেসটার নাম আমরা লিখে দিব যে ওই প্রসেসটার নাম হলো বিজারণ। আর যে লোকের বিজারণ ঘটবে ওই লোকটাকে আমরা জারক হিসেবে লিখে দিব। এবার এইটা দেখে দেখে আমরা ওইখানে মানগুলো বসাই দিব। তাহলে কে জারণ, পরীক্ষার সময় যদি তোমার কোশ্চেন আসে, ঠিক আছে,
এখানে ডিস্টার্ব অল্প মানুষ, তো তোমাদের ডিস্টার্ব হওয়ার কথা না। রিপ্লাই দিলে ভালো হয়, না হলে আমার বুঝতে অসুবিধা হয় যে তোমরা বুঝতেছো কিনা বা তোমাদের কাছে যাচ্ছে কিনা। 0 থেকে +1, তাহলে 0 থেকে +1 মানে কি বেড়ে গেছে জারণ। তাহলে কে জারণ দেখো পটাশিয়াম, এখানে কে জারিত, পটাশিয়াম জারিত। ঠিক আছে, এই যে কে জারিত, এই যে পটাশিয়াম জারিত। এবার জারণ ঘটছে এটার, কে বিজারক দেখো, কে বিজারিত F2, এই ফ্লোরিন বা F2 হলো এখানে বিজারিত। এই যে বিজারণ মানে বিজারিত, জারণ মানে এটা জারিত। কে জারক, এবার দেখো এই যে জারক হলো F2, জারক হলো এখানে F2। কে বিজারক সেটা দেখো, এই যে কেটা হলো এখানে বিজারক। তাহলে একটা বিক্রিয়া থেকে দেখো আমরা 4টা তথ্য সুন্দর বসাই দিতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে বিক্রিয়াতে চলে যাই। এই বিক্রিয়া খুব সহজ, আমরা পরের বিক্রিয়াতে যাই। এগুলো না বোঝার কোনো কি নাই, কেউ বুঝতেছে না এমন কেউ আছে নাকি যে এই জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে? আমরা কোশ্চেন দেখবো এরপরে, তখন আবার দেখতে পাবা। মুছে দিই, পরের এতে চলে যাই। এর পরের বিক্রিয়া যদি আমি লিখি, এরকম একটা বিক্রিয়া আছে যে Na2S4O6 সমতা করলে এখানে 2 দিতে হবে, তাহলে 2, আর এখানে একটা 2 দিতে হবে। সমতা করলেও হয়, না করলেও কিন্তু হবে, কারণ আমাদের সমতাটা ম্যান্ডেটরি না, আমাদের বিক্রিয়া সমতা করে দেয়া থাকবে। আমরা দেখবো জারণ মানের চেঞ্জটা। জারণ মান কোথায় চেঞ্জ হয়েছে সিম্পলি সেটা দেখি। এটা মৌলিক পদার্থ 0, 0 থেকে এখানে গেছে -1 এ, একটা পেয়ে গেছি আমরা, যে একটা চেঞ্জ পেয়ে গেছি। আর একটা চেঞ্জ যদি দেখি, এখানে সালফারের জারণ মান তুমি এক্স দিয়ে বের করে ফেলো, সোডিয়াম +1। এই জারণ মান বের করার সময় আবার অনেকে এই যে 2 গুণ দেয়, এটা দেখো এটা বাদ দিয়ে কিন্তু হিসাব হবে, এই 2 কিন্তু হিসাব হবে না। অনেকে আবার এইটা ধরে কিন্তু জারণ মান হিসাব করে। তোমার জারণ মান এখানে 2 আছে ঠিকই, কিন্তু জারণ মান তুমি বের করবা এইটার জন্য, এই যৌগটা আলাদা করে লিখে নিয়ে তুমি করবা। ওই 2টা কিন্তু ওর সমতার জন্য, ওই 2 কিন্তু ধরা যাবে না। এখানে সোডিয়াম +1 × 2, আর এই সালফারের বের করতে চাচ্ছি 2x, তাহলে -2 × 3 = 0। এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দেখো কত আসে। 6 থেকে 2 বার দিলে হয় 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 2+ আসে। তো এই 2 কিন্তু ধরো না, জারণ মান নির্ণয় করার সময় 2 কিন্তু ধরা যাবে না, এই 2 বাদ দিয়ে ধরতে হবে। তাই এটা হলো +2 আছে। আর এইটা একইভাবে তুমি এক্স দিয়ে ওইটা জারণ মান বের করে ফেলো, বের করে দেখো যে এটা জারণ মান 2.5 আসবে, এক্স এর ভ্যালু আসবে +2.5। এখানে 2 থেকে 2.5 এ গেছে, বাড়ছে নাকি কমছে, 2 বড় নাকি 2.5 বড়? অবশ্যই 2.5 বড়, তাহলে এটা বেড়ে গেছে। আর এটা কমে গেছে, তা কমে গেলেই সেটাকে আমরা নাম দিছি, সেটা হলো বিজারণ। যেটা বাড়ছে, বাড়লেই সেটাকে আমরা নাম দিছি হলো জারণ। যে লোকের জারণ ঘটে ওই লোকটাকে আমরা বসাই দিছি বিজারক। ঠিক আছে, এবার দেখবো যে লোকের বিজারণ ঘটে সেই লোকটার নাম আমরা বসাই দিচ্ছি জারক। এবার সিম্পলি 4টা তথ্য তুমি ওখানে বসাই দাও, বসাই দিলেই তোমার হয়ে যাবে। এখানে 4টা তথ্য আমরা বসাই দিই। কে জারিত, যেখানে জারণ সে জারিত, তাহলে Na2S2O3। তাহলে এখানে Na2S2O3 হলো জারিত। কে বিজারিত, যার বিজারণ সে বিজারিত, I2 হলো বিজারিত, তাহলে I2 হলো বিজারিত। কে জারক, জারক হলো I2। কে বিজারক, Na2S2O3। কারো সমস্যা আছে কিনা? বুঝতে পারছো, কারো সমস্যা আছে? বুঝতে কারো প্রবলেম নাই, রিপ্লাই দিবা, তাহলে বলতে সুবিধা হবে। ওকে, আমরা এখনো টাইপ 1-এই আছি। আমি এই যে দেখো এখানে যথেষ্ট টাইম ধরে ধরে পড়াইতে পারি, বুঝছো। আর এই জিনিস যখন কোচিং এ পড়াবো তখন ধর দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝাইনি শেষ। 2 ঘন্টার টাইমে এই ক্লাস শেষ করতে হবে, তাও ওই যে আগের যে 6টা লেকচার নিচ্ছি না, আর এই যে 5টা, চিন্তা করো 2 ঘন্টার লেকচারে কি এগুলো শেষ করা যায়? এই জন্য কোচিং এর দ্রুত পড়াই, কিন্তু এখানে আস্তে আস্তে তোমাদের যতটুকু টাইম দেওয়া যায় আমি দিব। ওকে, এরপরে দেখো কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করলো Cu2I2। এক লাইনে তো একটু ধরাইতে গেলে একটু দ্রুত লিখতে হতো, এপাশে সরাই লিখি। কপার সালফেট
potassium iodide, Cu2I2, K2SO4 প্লাস হলো শুধু আই, এটা 4Ki, এখানে একটা 2 বসবে, এখানে একটা 2 হবে, তাহলে হয়ে যায়। ওকে, সমতা হয়ে গেছে। হ্যাঁ, S2+ বললেও হবে, সমস্যা নেই, S2+ তুমি বলতে পারবা, কোনো সমস্যা নেই, হবে। দেখো এখানে এবার জারণ মান কোথায় কোথায় চেঞ্জ হয়েছে, এখানে পটাশিয়াম -1, এই -1 থেকে 0-তে গেছে, -1 থেকে 0-তে গেছে, এটা কমছে নাকি বাড়ছে, তুমি জাস্ট এটা দেখবা যে কমছে নাকি বাড়ছে, -1 বড় নাকি 0 বড়, তাহলে অবশ্যই 0 বড়, বেড়ে গেছে। আর এখানে +2 আছে, +2 থেকে +1-এ আসছে, +2 বড় নাকি +1 বড়, জাস্ট তুমি বড় ছোট হিসাব করলেই পেয়ে যাবে। +2 থেকে +1-এ গেছে মানে কমে গেছে, তা কমলেই সেটাকে আমরা নাম দিছি হলো বিজারণ, কমলেই সেটার নাম দিছি আমরা বিজারণ। আর -1 থেকে যদি 0-তে যায় বেড়ে গেছে, বাড়লেই সেটাকে আমরা নাম দিছি হলো জারণ। আর যে লোকের জারণ ঘটবে ওই লোকটার নাম আমরা দিছি বিজারক, তাহলে এই লোকটার হলো বিজারক। যে লোকের বিজারণ ঘটবে, এই যে বিজারণ ঘটবে, ওই লোকের নাম দিছি আমরা জারক। ওকে, এবার দেখি কে জারিত কে বিজারিত, এবার আমরা এগুলো পূরণ করে দিই। কে জারিত, যার যেখানে জারণ, এই যে জারণ ঘটছে, তাহলে এখানে জারিত হলো পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, বা সিম্পলি তুমি I- বলতে পারো, I- জারিত হয়েছে, I- এর জারণ মান বেড়ে গেছে মানে জারিত হয়েছে। এবার বিজারণ, যেখানে বিজারণ ওই লোক হলো বিজারিত, তাহলে CuSO4 কপার সালফেট, CuSO4 বা সিম্পলি তুমি বলতে পারো Cu2+, এর লোক হলো বিজারিত। কে জারক, এই যে জারক হলো কপার সালফেট, কপার সালফেট বা Cu2+, কপার সালফেট বা Cu2+ বলতে পারো। কে বিজারক, এই যে পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড, শেষ। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো, একটা বিক্রিয়া থেকে তোমাকে বলবে কে জারিত হয়েছে বা কে বিজারিত হয়েছে, অথবা বলবে কে জারক, অথবা বলবে কে বিজারক, অথবা 4টা তথ্য দিয়ে বলবে কোনটা সত্য আছে, তখন আমরা এই সবগুলো বের করে বলবো এটা সত্য আছে। ঠিক আছে, ওকে, তা আমাদের মনে হয় এনাফ কোশ্চেন দেখানো হয়ে গেছে, এখন আমরা একটু দেখি, এখন আমরা একটু উদাহরণের মাধ্যমে এটা দেখি। দেখি এবার ভার্সিটি কোশ্চেন দেখি, আমাদের আর কোনো সমস্যা নেই আশা করা যায়। কোশ্চেন দেখো, প্রথমেই কোশ্চেন আমরা আসি, না ওয়েট করো, আমরা কোশ্চেনটা কি যে বিভিন্ন ভার্সিটির কোশ্চেন গুলো কিভাবে আসছে সেই অনুযায়ী এখন দেখা যাক। কোন ব্রাঞ্চে ক্লাস নিতে পারবো এটা ঠিক নেই। ওকে, তাহলে ঢাকা ভার্সিটি 18 DU18 কোশ্চেন দেখো, DU18-19 সেশনে ছিল, বিক্রিয়াটা এরকম ছিল যে পটাশিয়াম নাইট্রেট, নাইট্রেট KNO3, এটাকে ভেঙে দিয়ে লিখছে কেরা 2KNO2, আর এর থেকে O2, বলছে এই বিক্রিয়ায় জারিত বিজারিত মৌল যথাক্রম, এই বিক্রিয়ায় অপশন গুলো দিছে, এই বিক্রিয়ায় জারিত বিজারিত, এই বিক্রিয়ায় জারিত ও বিজারিত মৌল। আজান দিচ্ছে, সবাই একটু রেস্ট নাও, আমি কোশ্চেনটা লিখে ফেলি।
হ্যাঁ, এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকবে, যেহেতু বলছি এই ক্লাসের ভিডিও গ্রুপে দিব। ওকে, তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেলি। প্রথমে যদি এরকম থাকে, তুমি এই বিক্রিয়াটার উপরে কারুকাজ করা শুরু করবা। এই বিক্রিয়ার উপরে তুমি কারুকাজ করবা, অথবা আলাদাভাবে লিখবা বিক্রিয়াটা রাফের মতো করে, যে কি ঘটছে। সমতা উঠানোর দরকার নাই, কারণ সমতা তোমার দরকার না। সমতা না উঠে তুমি বিক্রিয়াটা লিখে ফেলবা। এখন দেখো যেখানে চেঞ্জ টেন্স কোথায় হয়েছে। প্রথমে এই অক্সিজেন মৌলিক পদার্থ, তো আমরা বুঝতে পারি যে এই মৌলিক পদার্থ যেহেতু স্বাধীনভাবে বসে গেছে, তাই অক্সিজেন 0 আছে। আর এখানে অক্সিজেনটা যৌগের মধ্যে আছে, তার মানে এই অক্সিজেন অবশ্যই -2 তে আছে। আমরা একটা কিন্তু পেয়ে গেছি চেঞ্জ, যে -2 থেকে একটা জায়গায় গেছে, সেটা হলো 0 তে গেছে। আর এখানে দেখছি নাইট্রোজেন কত হয়, পটাশিয়াম পটাশিয়াম চেঞ্জ হয় নাই, বোঝাই যাচ্ছে। তাহলে এখানে নাইট্রোজেন তুমি এক্স দিয়ে বের করে দেখবা, যে এক্স দিয়ে KNO3, যদি না বুঝতে পারো সাথে সাথে এক্স দিবা। তাহলে +1 + x, আর অক্সিজেন হলো -2 × 4 = 0। তাহলে +1 + x, এভাবে তুমি একটু হলেও বের করে নিবা। তাহলে x = কত আসে, +3 আসে। তাহলে এখানে আসে কত, +3। আর এখানে তুমি হিসাব করে দেখো, 3 × 6, 6 থেকে একবার দিলে আসবে কত, +5। তাহলে +5 থেকে +3 তে গেছে। এই আমি কিন্তু পেয়ে গেছি আমার জিনিসগুলা, আমার চেঞ্জ গুলা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমাকে বের করতে বলছে জারিত বিজারিত, বাড়লেই জারণ, কমলেই বিজারণ। তো এই যে বাড়ছে কোথায় দেখি, -2 থেকে 0 তে গেছে, মানে বেড়ে গেছে। বাড়লেই সেটা হলো জারণ। জারণ হয়েছে কার, অক্সিজেনের। তো দেখি কোথায় অক্সিজেনের জারণ হয়। আর আরেকটা দেখো, কমছে, নাইট্রোজেনের কমছে, কমলেই বিজারণ। তাহলে এখানে আমার বলছে কি, এই বিক্রিয়ায় জারিত বিজারিত। তো জারিত হলো অক্সিজেন, আর বিজারিত হলো কে, নাইট্রোজেন। তাহলে অ্যান্সার হবে বি। কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো, কারো বুঝতে সমস্যা আছে কিনা? ওইটা -2 কিভাবে, দেখো, অক্সিজেনের জারণমান কোন যৌগের মধ্যে যদি থাকে, তার 2 ধরনের জারণমান হয়। যদি সেটা পারক্সাইড হয়, যদি পারক্সাইড হয় না, তাহলে সেটা -1 হয়। এছাড়া অন্য যাবতীয় যৌগের মধ্যে, কোন যৌগের মধ্যে যদি অক্সিজেন থাকে, তো অবশ্যই -2 হবে। এটা দেখো, একটা যৌগিক পদার্থের মধ্যে অক্সিজেন আছে, তাহলে ওই যৌগিক পদার্থের মধ্যে অক্সিজেন থাকলে সেটা অবশ্যই -2 ধরবা। আর যদি স্বাভাবিক এরকম স্বাধীন থাকে, তাহলে সেটা তো 0। কোনো মৌলিক পদার্থ স্বাধীন থাকলেই 0। আর শুধুমাত্র এরকম পারক্সাইডের মধ্যে থাকলে ওই অক্সিজেনটা -1 হবে, H2O2 বা NO2O2। এরকম যদি পারক্সাইড, এই দুইটা পারক্সাইডকে চিনে রাখো, যে এই দুইটা পারক্সাইডের মধ্যে অক্সিজেনটা হলো -1। এছাড়া যাবতীয়, হ্যাঁ, সুপার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1 এটা আছে। KO2 তে -1 আসে, এই যে সুপার অক্সাইড যেটা, KO2 তে -1 আসে। তো এটা বের করা যায়, দেখো এটা তুমি বের করে নিতে পারবা, যে KO2 মধ্যে অক্সিজেনের জারণমান তুমি বের করতে পারবা। যে পটাশিয়ামের +1, অক্সিজেনটা বের করতে চাচ্ছি 2x = 0, তাহলে x = -1। এই সুপার অক্সাইডের মধ্যে -1 হবে, ঠিক আছে। আর এই যে পারক্সাইডের মধ্যে -1 হবে, এগুলো আছে তোমাদের পরের লেকচারে আছে। পরের লেকচারে যেগুলো আমরা যাবো না, এই যে জারণমান, স্বাভাবিক জারণমান, ওইখানে আমরা ডিটেলস বলবো। ওকে, তাহলে এই বিক্রিয়ায় এটা অ্যান্সার, ঢাকা ভার্সিটি কোশ্চেন সলভ। এরপরে আমরা আরো কোশ্চেন দেখি এরকম। পরের কোশ্চেন যাই। দেখো, এই কোশ্চেন দিছে হলো জাহাঙ্গীরনগর 17, JU17। জাহাঙ্গীরনগর 17-এর কোশ্চেনটা ছিল এটা নিয়ে, যে Na2H2O3 + I2, এই বিক্রিয়া একটু আগে আমরা করে আসছি। Na2S4O6 + NaI। আমার সমতাকরণ কোনো দরকার নাই, আমি সমতাকরণ লিখতেছি না। এরপরে এই বিক্রিয়াতে বলছে, 1 নাম্বার তথ্য এখানে, যে I2 জারক। 2 নাম্বার তথ্য আমাকে বলছে I2 এর জারণ ঘটছে। দেখো, এভাবেও আসতে পারে, ওই যে তোমাদের মাল্টিপল কোশ্চেন থাকে না, যে 1 2 3 এরকম। সরি, I2 এর জারণ ঘটছে, I2 এর জারণ ঘটছে। আর 3 নাম্বার তথ্য বলছে Na2H2O3, Na2H2O3 এটা বলছে জারক। 3টা তথ্য দেওয়া আছে, জারক। এবার আমাকে বলছে নিচের কোনটি সঠিক।
নিচের কোনটি সঠিক? তথ্য এ নাম্বার অপশনে 1 সত্য, বি নাম্বার অপশনে আছে 2 ও 3 সত্য, 2 ও 3, সি নাম্বার অপশনে আছে শুধুমাত্র 3টা কি সত্য, ডি নাম্বার অপশনে আছে 1 আর 2 সত্য কিনা, 1 আর 2। আমরা আগে 4টা তথ্য বের করে ফেলি একটা বিক্রিয়াতে। তো Na2S2O3 এটার সাথে I2, Na2S4O6 প্লাস NaI। চেঞ্জ কোথায় কোথায় আগে খুঁজে বের করব। 0 থেকে কোথায় গেছে, -1 এ গেছে, একটা চেঞ্জ পেয়ে গেছি। আর এখানে S হলো +2, +2 থেকে গেছে হলো +2.5 এ। তাহলে এই যে এটা থেকে এটাতে গেছে মানে বাড়ছে, যদি বেড়ে যায়, বাড়লেই সেটাকে আমরা কি বলবো, জারণ। আর 0 থেকে -1 কমে গেছে, কমলেই সেটাকে আমরা কি বলবো, বিজারণ। তা এখানে বাড়ছে মানে জারণ, এখানে কমছে মানে বিজারণ। তাহলে একবার জারক আর বিজারকটা বসাই দিই। যার জারণ ঘটবে সেই লোকটার নামটাকে আমরা রাখছি বিজারক, আর যার বিজারণ ঘটছে সেই লোকটার নাম আমরা রাখছি জারক। এবার দেখি কি কি তথ্য আমার খাটে। এই যে I2 জারক, 1 নম্বর তথ্য সঠিক হয়ে গেছে। 2 নম্বরটাই I2 জারণ ঘটছে, দেখি তো I2 এর জারণ ঘটছে কিনা, I2 এর বিজারণ ঘটছে, তাহলে এই তথ্য ভুল। 3 নম্বর তথ্য Na2S2O3 জারক, কিন্তু এটা হয়েছে বিজারক, এই তথ্য ভুল। তাহলে আমার অ্যান্সার শুধু মেলে 1 নম্বরটা, এটা অ্যান্সার। বুঝতে পারছো? আশা করি সবাই ধরতে পারছো। এই কোশ্চেন খুবই ইজি, খুবই ট্রিকি কোশ্চেন। যদি তোমার কনসেপ্ট এভাবে ক্লিয়ার থাকে, তুমি কখনোই ভুল হবে না। আর খুব খুব ইম্পর্টেন্ট, মানে তোমার ভার্সিটি পরীক্ষায় তুমি যদি মেডিকেলে না পাও, ঢাকা ভার্সিটিতে পাবা, ঢাকা ভার্সিটিতে না পাও জাহাঙ্গীরনগরে পাবা, জাহাঙ্গীরনগরে পাইলে রাজশাহীতে যে পাবা, রাজশাহীতে না পাইলে তুমি কোথায় যে পাবা, চিটাগাঙে যাওয়া, চিটাগাঙে যদি না পাও তাহলে জেএসটি তে পাবা, আর জেএসটি তে যদি না পাও তাহলে তুমি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ পাবা। এই কোশ্চেন থাকবেই, ঠিক আছে? K2 এর গঠন, আচ্ছা আজকে তো না, গঠন একদিন দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। ওসব গঠন টঠন এখন তো আর দরকার নেই, যা আমাদের দরকার। নেক্সট টপিক। আচ্ছা আরেকটা কোশ্চেন আমরা একটু দেখে নেক্সট টপিকে যাব। আরেকটা কোশ্চেন একটু বলি। 8 নাম্বার, এটা হলো রাজশাহী 17, এটা বলে আমরা অন্য টপিকে যাব। KMnO4 H2SO3, এটা রাজশাহী 17। H2SO3 এখান থেকে আসছে। তোমরা তো এত সহজে জিনিসটাকে বলছো যে খুব ভালো পেরে গেছি, কিন্তু অন্য যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবে, দেখবা বের করতে পারবে না। এই জিনিস কিন্তু অতটা সহজ না বের করা। জাস্ট কনসেপ্টটা আমি খুব ইজিলি বলে দিই বলে তোমাদের কাছে এখন সহজ মনে হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু মোটেও ইজি ছিল না। এই একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়া দিয়ে বলছে কি, এই বিক্রিয়ায় কোন পরমাণু বিজারক, কোন পরমাণু বিজারক। এবার একদম পরমাণুটাকে মেনশন করতে বলছে। তারপর এবার অপশন গুলো দিয়ে আছে KMnO4 এর Mn, বি নাম্বার অপশনে দেওয়া আছে H2O, কোথায়, এটা কোশ্চেন ভুল লিখছে, অপশন দিছে H2 এর O, এখানে কোনো H2 উৎপন্ন হয়নি। সি নাম্বারে যেভাবে আছে ওইভাবে লিখি, H2SO3 এর S, আর ডি নাম্বার অপশনে আছে MnSO4 এর S। এই 4টা টপিকের বা 4টা অপশনের মধ্যে আমাকে বের করতে বলছে কোনটা সঠিক হবে। তা আমরা একটু দেখি বিক্রিয়াটা, আর আলাদা করে লেখার দরকার নেই, আমরা এখানেই করে ফেলি, ঠিক আছে? এই Mn এখানে জারণ মান প্লাস কত আছে দেখো, 4 2 8, 8 থেকে একবার দিলে দেখো 7 আছে, তুমি x দিয়ে বের করে নিবা। তোমার যদি এই জিনিস ক্লিয়ার না থাকে তুমি অবশ্যই x দিয়ে বের করবে।
আর 3 দুগুণে 6, 6 থেকে 2 বার দিলে আসে কত 4। আমি এই যেগুলো কেন ব্যবহার করতে পারতেছি, কারণ আমি দীর্ঘদিন করে আসছি বা এর একটা শর্টকাট রুল আছে। এই শর্টকাট রুলটা শিখলে আবার অনেক বিপর্যয় দেখা দিতে পারে। মানে বাজে জায়গায় যদি শর্টকাট রুল শিখে ফেলো, মানে যেখানে দরকার নাই, তাহলে সেই জায়গায় অ্যাপ্লাই করলে তোমার ভুল হওয়ার চান্স থাকবে। এই জন্য তুমি এক্স দিয়ে করবো। এখানে এম এন এর জারণ মান এস ওপর 2 বলে এটা অবশ্যই +2 হবে। 4 দুগুণে 8, 8 থেকে 2 বার দিলে হয় +6। 4 দুগুণে 8, 8 থেকে 2 বার দিলে হয় +6। আমি চেঞ্জ গুলো পেয়ে গেছি। অক্সিজেনের কোনো চেঞ্জ হয় না, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে -2, এখানে -2, সব অক্সিজেন -2 আছে, কোনো চেঞ্জ হয় নাই। এই পটাশিয়াম +1, এখানে পটাশিয়াম +1 চেঞ্জ হয় নাই, আর ওগুলো অপশনেও নাই। সুতরাং আমাকে আইডেন্টিফাই করতে হবে এমএনটা ঠিক আছে কিনা। তা আমার কি বলছে, কোন পরমাণু বিজারক। আমরা দেখি বাড়ছে কে কমছে কে। তাহলে এই 7 থেকে আমার গেছে হলো 2-এ, তো 2-এ যাওয়া মানে অবশ্যই কমে গেছে, তাহলে এটা হলো আমার কমলেই বিজারণ। আর যেখানে বিজারণ ওই লোকটার নাম আমরা রাখছি হলো জারক। আর 4 থেকে দেখো এখানে দাগ দিলেও 6, এখানে দাগ দিলেও +6, তাহলে এই SO4 এর জারণ মান বেড়ে গেছে, বাড়লেই সেটাকে আমরা বলছি কি জারণ। আর যেখানেই জারণ ওই লোকটার নাম আমরা রাখছি কি, এটা কিন্তু বিজারণ ছিল, ওই লোকটার নাম আমরা রাখছি হলো জারক। তাহলে আমাকে বের করতে বলছে যে কোন পরমাণু বিজারক, সরি বিজারক, এটা কোন পরমাণু বিজারক আমাকে বের করতে বলছে। 4 থেকে 6 গেছে, জারণ মানে বিজারক। তাহলে KMnO4 এর এমএনটা হলো এখানে বিজারণ আর হলো জারক, তাহলে এটা না। তারপর H2O বলে কোনো অপশন নাই, এটা কোনো অপশন নাই বলে আগে থেকেই বাদ। আর H2SO3 এর এস, দেখি H2SO3 এর এসটা দেখো জারণ ঘটছে, আর জারণ যদি হয় ও নিজে বিজারক, তাহলে অপশন সি অ্যান্সার হবে। আর MnSO4 এর এস তো কোনো চেঞ্জ নাই, +6 আছে, এর কোনো পরিবর্তন এপাশ থেকে এপাশে আসছে না, ওর কোনো পরিবর্তন যদি ওই পাশে যাইতো তাহলে আমরা ওটা চেঞ্জ বলতে পারতাম। এই MnSO4 আসলে কিছুই না, তাহলে অ্যান্সার হবে সি। এই বি আর ডি কোনো অপশনের মধ্যেই পড়ে নাই, এ আর সিটা হলো আমাদের অপশনের মধ্যেই ধরার মতো, ঠিক আছে। আর রাইট অ্যান্সার সিটা। তা আমরা আশা করি টাইপ 1 ক্লিয়ার। সবাই বলো তো টাইপ 1 ঠিক আছে কিনা। টাইপ 1 ক্লিয়ার হয়েছে? টাইপ 1 এটা আবার একটু বুঝান। আচ্ছা এই লেখাটা একটু ইয়ে করে লিখছি বলে তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো আমি নিচে লিখি তাইলে বুঝতে পারবা। KMnO4 H2SO3 MnSO4 K2SO4 H2SO4, তাহলে এখানে +7 থেকে +2 তে গেছে। 7 থেকে 2-এ যাওয়া মানে কি কমে যাওয়া, যেখানেই কমে যাবে সেখানে হলো বিজারণ। আর যে বিজারণ হবে ওই লোকটার নাম আমরা রাখছি হলো জারক। তাহলে এই KMnO4 এর এমএনটা জারক, কিন্তু আমার চাইছে কি কোন পরমাণু বিজারক, এটা আনসার চাই নাই। তাহলে এটা যেটা আছে এই অপশন ভুল হয়ে গেছে। এবার দেখি এইটাতে আসি, এইটা হলো +4 আছে এখানে, এখানে এসে +6 হচ্ছে, তাহলে 4 থেকে 2-এ বেড়ে গেছে। 2 বেড়ে যাওয়া মানে সেটা জারণ মান বৃদ্ধি পাওয়া মানে জারণ। আর যার জারণ ওই লোকের নাম আমরা রাখছি কি বিজারক, তাহলে এই লোক এখন কিন্তু বিজারক। এইটা আবার বের করতে বলছে যে কোন পরমাণু বিজারক, তাহলে এই H2SO3 এর এসটা হলো বিজারক, H2SO3 এর এসটাই বিজারক, এটা ঠিক আছে। ওকে টাইপ 1 শেষ। এটা বিক্রিয়া থেকে 4টা তথ্য তোমাকে দিলে আশা করা যায় তুমি পারবা, আর এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু অবশ্যই থাকবে। টাইপ 1 শেষ, টাইপ 2 তে চলে যাব। টাইপ 2 ছিল রিডক্স বিক্রিয়া, লেখো এইটা আমরা অলরেডি করে ফেলছি। টাইপ 2 নিচের কোনটি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া, নিচের কোনটি জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া। এটা কোশ্চেন ছিল ম্যাটে 21, ম্যাট গত বছরের কোশ্চেন ছিল এটাই, আমরা কোশ্চেনটা দেখবো। তা লেখো জারণ বিজারণ বা রিডক্স বিক্রিয়া কোনটা, যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন হয়। লেখো যে বিক্রিয়ায় কোন পরমাণুর জারণ মানের পরিবর্তন হয়, কোন পরমাণুর জারণ মানের
যে বিক্রিয়ায় কোনো পরমাণু জারণ মানে পরিবর্তন ঘটে সেই বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। অ্যাটলিস্ট একটা পরমাণুর, একাধিক পরমাণু হতে পারে, একটা হতে পারে। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর জারণ মানের পরিবর্তন ঘটে সেই বিক্রিয়াকে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বলে বলে লেখো। আর যদি জারণ মানের চেঞ্জ না হয় সেটা রাসায়নিক বিক্রিয়া। যদি জারণ মানের পরিবর্তন না হয়, জারণ মানের পরিবর্তন না ঘটে, তবে সেটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, সেটা জারণ বিজারণ রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া নয়, রিডক্স নয়। তাহলে যে বিক্রিয়ায় জারণ মানের পরিবর্তন ঘটবে সেটাকেই আমরা বলবো জারণ বিজারণ বিক্রিয়া। ইতিপূর্বে আমি যতগুলো উদাহরণ লিখছিলাম সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়া ছিল, কারণ সবগুলোতে চেঞ্জ হচ্ছিল, কমে যাচ্ছিল, বেড়ে যাচ্ছিল। এরকম কমলে আর বাড়লে সেটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া হবে। আর যদি চেঞ্জ না হয় তাহলে জারণ বিজারণ বিক্রিয়া হবে না। তো এটার অনেকগুলো উদাহরণ আমরা দেখছি। এইটার উদাহরণ দেখি যেগুলো রিডক্স নয়, সেরকম একটা উদাহরণ দেখো। যেমন রিডক্স নয়, NaOH অ্যাসিড ক্ষার আর HCl বিক্রিয়া করলে দেখো NaCl হয় আর H2O হয়। তো এই বিক্রিয়ায় দেখো তো জারণ মানে চেঞ্জ হয়েছে কিনা। এই যে Na+, এখানে Na+1, এখানে হাইড্রোজেনটা +1, এখানে হাইড্রোজেন +1, এখানে এসে হাইড্রোজেন +1, সব হাইড্রোজেন গুলো একই, এপাশ থেকে ওপাশে কোনো চেঞ্জ হচ্ছে না। এই Cl এখানে -1, এখানে -1, এই অক্সিজেন এখানে -2, এই অক্সিজেন এখানে -2, এপাশ থেকে ওপাশে কোনো চেঞ্জ হচ্ছে না বলে এটা রিডক্স নয়, এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়। ঠিক আছে, এটা একটা রিডক্স বিক্রিয়া না, কিন্তু এটা রাসায়নিক বিক্রিয়া বা আমরা প্রশমন বিক্রিয়া হিসেবেই জানি। আর একটা উদাহরণ দেখো, যেমন সিলভার নাইট্রেট এর সাথে যদি সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে তাহলে সিলভার ক্লোরাইডের সাদা পদার্থ হয় NaNO3 হয়। তো এখানে দেখি আমরা চেঞ্জ হয়েছে কিনা। Ag+ আছে, এখানে Ag+ আছে, +1, এখানে Na+, এখানে এসে Na+1, এখানে Cl-1, Cl-1, এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, নাইট্রোজেন 3 × 6 6 থেকে একবার দিলে +5, এখানে এসেও +5। দেখো কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এগুলো হলো রিডক্স বিক্রিয়া না, মানে জারণ বিজারণ বিক্রিয়া না। ঠিক আছে, আরো উদাহরণ দেখাতে পারি। দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এপাশে যে তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, তাহলে এই ক্যালসিয়ামের জারণ মান এখানে +2, এখানে এসে হচ্ছে +2, এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, এখানে কার্বন 3 × 6 6 থেকে দুইবার দিলে +4, এখানে এসে +4, অক্সিজেন এখানে -2, এখানে -2। দেখো কোনোটা চেঞ্জ হচ্ছে না, তাহলে যদি চেঞ্জ না হয় জারণ বিজারণ বিক্রিয়া না। তো জারণ বিজারণ বিক্রিয়া আগে যতগুলো লিখছিলাম, যেমন সিম্পলি একটা লিখি আমরা, H2 আর O2 বিক্রিয়া করলে হয় H2O। দেখো এখানে চেঞ্জ হচ্ছে কিনা, এখানে হাইড্রোজেন কত আছে, 0 আছে, আর এই পাশে এসে হাইড্রোজেন +1 হয়ে গেছে, দেখো চেঞ্জ হয়ে গেছে। আর 0 থেকে এখানে দেখো 0 আছে, এখানে -2 হচ্ছে। তো এই যে 0 থেকে +1 বাড়ছে, বাড়লেই আমরা সেটাকে বলছি জারণ। আর এই যে 0 থেকে -2 তে গেছে, কমছে, কমলেই সেটাকে আমরা বলছি কি, বিজারণ। আর জারণ যদি হয় ওই লোকের নাম আমরা বলছি বিজারক, বিজারণ যদি হয় ওই লোকের নাম আমরা বলছি জারক। এইটা একটা রিডক্স বিক্রিয়া, এটা অবশ্যই কি বিক্রিয়া, একটা রিডক্স বিক্রিয়া। আর যেগুলোতে এরকম চেঞ্জ হবে না ওইগুলো রিডক্স বিক্রিয়া নয়। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হয়েছে? ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এর উদাহরণ দেখতে পারি ভার্সিটিতে কেমন কোশ্চেন আসে, এবার দেখি। তাহলে টাইপ 2 ভার্সিটি কোশ্চেন আমরা সলভ করি, দেখি। 3টা উদাহরণ একটু লিখে রাখো, তাহলে তোমার পরবর্তীতে সুবিধা হবে। প্রথমে ম্যাথ কোশ্চেনটা তোমাদের দেখাই দিই। গত বছরের যে ম্যাথ কোশ্চেনটা ছিল এই টাইপের। ম্যাথ কোশ্চেনটা ছিল, নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, দেখো ম্যাথ 20, নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন, মানে এরকম ফুল লিখছিল, বুঝতে পারছো? আর সংক্ষেপে লিখলে কিন্তু ই থাকতো, সংক্ষেপে লিখলে তোমার রিডক্স লিখতে পারতো, অক্সিডেশন রিডাকশন।
রিডাকশন রিঅ্যাকশন। চারটা বিক্রিয়া থাকবে, একটা অক্সিডেশন রিডাকশন, মানে একটাতে চেঞ্জ থাকবে। তো অপশন গুলো আমরা দেখি। অপশন এ NaCl AgNO3, NaNO3 আমার কাছে কেমিস্ট্রি পড়লে তোমার কেমিস্ট্রি ইজি মনে হবে, বুঝছো? আমি মানে সহজ ভাষায় ব্যাখ্যা করি, কিন্তু আমি অবশ্যই ভালো স্টুডেন্ট ছিলাম না, বা আমি ভালো স্টুডেন্ট না, তা আমি অবশ্যই স্বীকার করি। যেটুকু জানি সেটুকু তোমাকে বুঝাইতে পারি, এটুকু বলতে পারি। অপশন সি তে আছে CaCO3, অপশন ডি তে আছে H2S SO2 H2O আর হলো 3S। সমতা কিন্তু তোমার কোনো জরুরি বিষয় না, সমতা তোমার জরুরি বিষয় না, সমতা বাদ দিয়ে আমরা হিসাব করতে পারবো। এখান থেকে দেখো তো কোনটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা একটা করে চেক করি যে চেঞ্জ হয়েছে কিনা। যেটা অক্সিডেশন রিডাকশন সেটাতে চেঞ্জ আসবে। এটা সোডিয়াম+1, এখানে সোডিয়াম+1। একটু আগে আমি দেখছিলাম যে এটা কোনো চেঞ্জ আসে নাই। একটু আগে কিন্তু আমি তোমাদের দেখাইছিলাম যে এটা দুই পাশে সমান, যার মানে কোনো চেঞ্জ আসে না। এখানে +5 ছিল, এখানে নাইট্রোজেন +5 ছিল, -2 ছিল, -2 ছিল, কোনো চেঞ্জ আসে নাই, অ্যান্সার হবে না। এখানে H+1, এখানে H+1, এখানে ফ্লোরিন -1, ফ্লোরিন -1, পটাশিয়াম +1, অক্সিজেন -2, অক্সিজেন -2, হাইড্রোজেন এখানে +1, ওপাশে +1, কোনো চেঞ্জ আসে নাই। এখানে +2, এখানে ক্যালসিয়াম +2, কার্বন +4, অক্সিজেন -2, কার্বন +4, -2, চেঞ্জ আসে নাই। এবার দেখি এইটাতে কি কি চেঞ্জ আসছে, এই বিক্রিয়াতে আমরা বের করে ফেলি কি কি চেঞ্জ আসছে। তো দেখো এখানে H2S আছে, তো এখানে H2S মানে S এর জারণ মান -2, এখানে S এর জারণ মান হলো 0, এখানে S এর জারণ মান 0, চেঞ্জ হয়ে গেছে। একটা চেঞ্জ হওয়া মানে আমার অ্যান্সার। তোমার বেশি কিছু যাওয়া লাগবে না, তুমি একটা যদি চেঞ্জ দেখো না, সাথে সাথে ওইটা অ্যান্সার দিয়ে দিতে পারো। আমি ফিজিক্স পড়াই না, আমি ফিজিক্স পড়ানো ছেড়ে দিছি অনেক আগেই। একসময় ফিজিক্স পড়াইতাম, ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা পড়াইতাম, তারপরে আর ফিজিক্স ধরি নাই। কেমিস্ট্রি ভালো লাগতো বেশি, কেমিস্ট্রি পড়ানো শুরু করছিলাম। ওকে, তাহলে এই যে -2 দেখো চেঞ্জ হয়ে গেছে, আমার তো বেশি দূর যাওয়ার দরকার নেই, যেখানে চেঞ্জ ওইটা অ্যান্সার হবে। আর এখন যদি তুমি বের করতে চাও জারণ নাকি বিজারণ, তাহলে কিন্তু তুমি পারবা। এই যে এই এসটার জারণ মান হলো +4, আমরা দেখো দুই জায়গা থেকে বের করতে পারি, এটা থেকে এখানে গেছে আর এটা থেকে এখানে গেছে, আমরা এখন জারণ নাকি বিজারণ বলতে পারবো। তাহলে -2 থেকে 0-তে গেছে, কি হয়েছে? বাড়ছে। -2 থেকে 0-তে গেছে মানে বেড়ে গেছে, তাহলে এটা অবশ্যই একটা কি জারণ। আর +4 থেকে দেখো 0-তে গেছে, তাহলে এটা আবার কমে গেছে, তাহলে এই এসটা হয়েছে বিজারণ। বুঝতে পারছো? তাহলে দুইটা এস এর কিন্তু জারণ আর বিজারণ ঘটছে, এখানে ঘটছে তার জারণ আর এখানে ঘটছে তার আবার বিজারণ। ঠিক আছে, মেডিকেলের জন্য আলাদা করে পড়া এরকম তো নাই, জাস্ট সিম্পলি ভার্সিটির জন্য পড়া এরকম আছে। তাহলে ম্যাথের কোশ্চেন দেখলাম, এটা ম্যাথ 21-এ ছিল, ওই 20-এ ছিল গত বছর। যারা অনেকে বলো যে শুধু বই পড়লে হয়, বই পড়লে হয়। আচ্ছা, কথা বলবা কে? ইলমা কথা বলবা? আমি এখন এই ক্লাস নিয়ে কথা বলি, যে এখন সব চেঞ্জ করতে হবে, আমার এই মাইক্রোফোন খুলতে হবে, ক্লাসের শেষে আনমিউট করার অপশন খুলে দিব। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন দেখাই। চিটাগং ইউনিভার্সিটি 18, চিটাগং ইউনিভার্সিটি 18 সালের কোশ্চেন। দেখো নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? একই কোশ্চেন ছিল, নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? অপশন গুলো, আচ্ছা বিক্রিয়া চারটা আগে দিয়ে নি। অপশন এ তে ছিল লিথিয়াম নাইট্রেট, আমি সমতা লিখতেছি না কারণ সমতাকরণটা আমার জরুরি না। লিথিয়াম অক্সাইড 4NO2 প্লাস হলো O2,
একটা বিক্রিয়া, 2 নাম্বার বিক্রিয়া, তুমি শুধু খুঁজে বের করবা চেঞ্জ হয়েছে কিনা। যদি তুমি দেখতে পাও চেঞ্জ হয়েছে তাহলে সেটা অ্যান্সার হবে। আমরা খুঁজে খুঁজে দেখবো যে কোনটাতে চেঞ্জ আসছে। অপশন একে যাই, প্রথমটাতে যাই। এখানে অক্সিজেন -2, এখানে অক্সিজেন -2, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। লিথিয়াম +1, এখানে লিথিয়াম +1, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এরপরে নাইট্রোজেনেরটা বের করে দেখবো, এই যে অক্সিজেন 0 হয়ে গেছে, আর দেওয়ার দরকার নাই আমাদের। এই যে অক্সিজেন 0 এখানে একা পড়ে আছে, তার মানে আর আমাদের না খুঁজতেও চলবে। আর 3 দুগুণে 6, 6 থেকে একবার দিলে এখানে আছে +5, আর এখানে এসে নাইট্রোজেনের আসে +4। এখানে দেখো আর একটা চেঞ্জ পেয়ে গেছি। তো চেঞ্জ যদি পাইছি তাহলে অবশ্যই এটা অ্যান্সার, বাকিগুলোতে চেঞ্জ থাকবে না। দেখো লিথিয়াম কার্বনেটে এখানে লিথিয়াম +1, এখানে লিথিয়াম +1, চেঞ্জ হয় না। অক্সিজেন -2, অক্সিজেন -2, কার্বন 3 দুগুণে 6, 6 থেকে 2 বার দিলে 4, +4, এখানে এসে কার্বনও +4ই আছে। অক্সিজেন এখানে -2 তে আছে, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এখানে এসে দেখবো লিথিয়াম +1, লিথিয়াম +1, ক্লোরিন -1, -1, HCl +1, HCl +1, কার্বন +4, 3 দুগুণে 6, 6 থেকে 2 বার দিলে +4, +4। তুমি না বুঝতে পারলে সাথে সাথে কিন্তু এক্স দিয়ে দিয়ে হিসাব করবা। এই যে এখানে কার্বনেরটা যদি না বুঝতে পারো সাথে সাথে এক্স দিয়ে বের করে নিবা। অক্সিজেন -2, অক্সিজেন এখানে -2, এখানে -2, নো চেঞ্জ, চেঞ্জ হয় নাই। H+, এখানে Na+, H+, এখানেও H+, এখানে কার্বন +4, এখানে +4, এখানে অক্সিজেন -2, -2, -2, -2, কোনো জায়গায় কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, শুধুমাত্র 1 নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জটা হয়েছে, আর যেটাই চেঞ্জ হবে সেটা জারণ আর বিজারণের চলে যাবে। তাহলে টাইপ 2 ক্লিয়ার? টাইপ 2 আর দরকার আছে? তোমরা এখন থেকে ভার্সিটির বইগুলো বের হয়ে গেছে, বুঝছো? এই কোশ্চেন সলভ করে ফেলবা ভার্সিটির বই কিনে নিয়ে। যে কোনো কেমিস্ট্রি প্লাস, তারপর হলো অ্যাসপেক্ট সিরিজ, ইউসিসির একটা আছে, ইউসিসির বইটাও খারাপ না, কম সময়ের মধ্যে সমাধানের জন্য ইউসিসির বইটাও ভালো। আর উদ্ভাসের বইটা বেস্ট। উদ্ভাসের বইটা টাইপ আকারে দেয়া, সবচেয়ে কম টাইমে যদি শেষ করতে চাও উদ্ভাসের বইটা বেস্ট হবে। তো উদ্ভাসের বইটা এখনো পাওয়া যাচ্ছে না, কিছুদিন পরে পাবা। আমার কাছে 3টা 4টা বই আছে। সব বইয়ে ভুল আছে, উদ্ভাসের বইয়েও ভুল আছে 2-1টা, সব কোনো বই ভুলের ঊর্ধ্বে নাই, সব বইয়ে ভুল আছে 2-1টা। হ্যাঁ না, উদ্ভাসেরটা যদি করো তা তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য না, আর যারা ভার্সিটি শুধু ভার্সিটি পড়তেছ তারা ওই উদ্ভাসেরটা সহ আর একটা যে কোনো বই নিবা, আর একটা বই নিবা। তবে ওই যে কেমিস্ট্রি প্লাস যেটা দেখলাম, আর এগুলোতে অতিরিক্ত লেখা, এই বই দেখলে একটাই মাথা ঘুরায় আমার, যে একটা বই যদি এত বড় মনে হয় তাহলে আর পড়তে ভালো লাগে না। এই জন্য এই বই দুটো এইটাই সমস্যা, অতিরিক্ত অবান্তর ব্যাখ্যা ম্যাখ্যা এইসব বলতে পারলে। এটা 400-র মধ্যে পড়বে, আর উদ্ভাসের বই মনে হয় তোমার পড়বে 250-300 টাকা, 300 টাকা। যে কোনো বই, আমার কোনো নাই। তুমি, আমার কথা হলো কি, বিগত কোশ্চেন সলভ করো, বিগত কোশ্চেন তুমি সলভ করবে, যত বেশি সলভ করবা তুমি তত ইফিশিয়েন্ট হয়ে উঠবা। ঠিক আছে, এইগুলা পড়লেই আনাপ কিনা, এগুলোর সাথে আরো উদাহরণগুলো অবশ্যই তোমার জানা উচিত। আমি তো 2টা 3টা 4টা উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, যে কোনো বই তুমি জাস্ট বিগত কোশ্চেন সলভ করবা, বিগত কোশ্চেন সলভ করবে তাহলে ভালো হবে। চ্যাপ্টারের শেষে অবশ্যই বিগত কোশ্চেন সলভ করে ফেলবা ভার্সিটি ওয়াইজ।
উদ্ভাস ভার্সিটি প্রশ্ন ব্যাংক এখনো বাইরে পাওয়া যায় না, এটা বাইরে বিক্রি হয় না, এটা কেবল কপি বই পাওয়া যায় বাইরে, বুঝতে পারছো? এটা কপি বই পাওয়া যায় নীলক্ষেতে, তাছাড়া বাইরে বিক্রি হয় না। তোমরা দেখো কোথাও থেকে নীলক্ষেত থেকে কালেক্ট করতে, এখনো নীলক্ষেতে পাওয়া যাবে বলে মনে হয় না, কিছুদিন পরে পাইতে পারো কপি বই। অক্সিজেন প্লাস, কেমিস্ট্রি প্লাস, অ্যাক্টেক, এগুলো সব একই রকম, সব একই রকম, তোমার যেটা পছন্দ হয় যে দেখবা সেটা নিবা, আমার কোনো সে নাই। কম সময়ে যেটা ভালো হয় সেটা তো বলেই দিলাম, সব থেকে কম সময়ের জন্য উদ্ভাসকটা। রেটিনারটা আমি এখনো দেখি নাই। অনলাইনে দেখি, অনলাইনে যদি আমি পাই তাহলে তোমাদের জানাবো। অনলাইনে তোমরা যারা গ্রাম থেকে নিতে চাও, অনলাইনে যদি পাই অপশন এরকম লিঙ্ক আমি বলবো। ওকে, টাইপ 3। টাইপ 3 আমি কি লিখছিলাম? অসামঞ্জস্য বিক্রিয়া। লেখো, এটা রিটেনের আসতে পারে, এটা অন্য জায়গায় তেমন একটা দিবে না। রিটেনে অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? 1 মার্কের 2 মার্কের কোশ্চেন হতে পারে, বা 1.5 মার্কের কোশ্চেন হতে পারে অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে লেখো, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর অ্যাসপেক্ট ও ভালো, কিন্তু অনেক লেখা, তোমরা শেষ করতে পারলে অবশ্যই ভালো। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণ ও বিজারণ ঘটে, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে একটা পরমাণু, যে বিক্রিয়ায় কোনো পরমাণু মানে একটা পরমাণুর কি হবে? একই সাথে জারণ ও বিজারণ ঘটবে। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণও ঘটবে, আবার মোটামুটি অ্যাসপিরিন মোটামুটি খারাপ না, মানে বিগত কোশ্চেন গুলো আছে ভালো, অ্যাসপিরিনে বিগত কোশ্চেন গুলো ভালো আছে, মানে ঢাকা ভার্সিটি আছে তোমার অন্তত 15 সাল, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, মানে বিগত কোশ্চেনের জন্য অ্যাসপিরিন অবশ্যই ভালো। আর এখানে অবান্তর ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া নাই, যেটুকু দরকার ওইটুকুই, কিন্তু ভেতরে পড়ার দরকার নেই, শুধু কোশ্চেন পড়ার জন্য অ্যাসপিরিন খারাপ না। যারা অ্যাসপিরিন বলতেছো, ইউসিসির যে অ্যাসপিরিন, এটা খারাপ না। হ্যাঁ, এটা অবশ্য সব বই চ্যাপ্টার ভিত্তিক, সব বই চ্যাপ্টার ভিত্তিক, সব বই চ্যাপ্টার ভিত্তিক, কিন্তু কোশ্চেনের মধ্যে অবান্তর ব্যাখ্যা যদি হয় তা তোমার লেট হবে, এত টাইম তুমি পাবা না, দুই দিকে পড়তে যে এত টাইম পাওয়া যায় না। অবান্তর ব্যাখ্যার কোনো দরকার হয় না, যেখানে কোশ্চেন বেশি সেটা চয়েস করতে হয়। অ্যাসপিরিন এই দিক দিয়ে ভালো আছে, এখানে ভার্সিটি গুলো আলাদা আলাদা ভাবে দিয়ে দিচ্ছে। যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণ ও বিজারণ ঘটে সেই বিক্রিয়াকে, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণ ও বিজারণ ঘটে সেই বিক্রিয়াকে অসামঞ্জস্য বিক্রিয়া বলে। এই অসামঞ্জস্য বিক্রিয়ার একটা ইংলিশ নাম আছে ডিসপ্রপোর্শন, ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ঠিক আছে? দেখো আমরা উদাহরণে যাই, যেমন NaOH এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে তাহলে তৈরি করে হলো NaCl, NaOCl আর হলো H2O। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে ক্লোরিন 0 আছে এখানে, আর এখানে এসে ক্লোরিন একটা মাইনাস পাচ্ছি, আর এখানে এই ক্লোরিনটা হিসাব করে দেখো তো ক্লোরিনটা কত আসে, তুমি যদি না বুঝতে পারো। NaOCl এর ক্লোরিনটা আমরা হিসাব করে দেখি যে এই ক্লোরিনের জারণ মান কত। Na এরটা হলো +1, অক্সিজেন অবশ্যই যৌগের মধ্যে আছে তাহলে -2, আর ক্লোরিনেরটা বের করতে চাচ্ছি +x = 0, তাহলে +1 -2 + x = 0, x = +1, ঠিক আছে? তাহলে এখানে এসে দেখা যাচ্ছে যে এই ক্লোরিনের জারণ মানটা হলো +1, তো 0 থেকে এখানে গেছে -1, 0 থেকে এখানে গেছে +1, আমরা দেখতে পাচ্ছি যে এটা কমে গেছে, কমে গেলেই সেটাকে আমরা বলছি বিজারণ, বেড়ে গেলেই সেটাকে আমরা বলছি জারণ। এটাই আমার কথা ছিল যে একটা বিক্রিয়া হবে, সেই বিক্রিয়ায় কোনো পরমাণুর একই সাথে জারণও ঘটবে আবার বিজারণও ঘটবে, এই যে বিজারণও ঘটছে জারণও ঘটছে, সেই বিক্রিয়াকে আমরা বলবো অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে একটা অসামঞ্জস্য বিক্রিয়া। আরো একটা উদাহরণ দেখানো যাক। H2O এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া দিই তাহলে আসে HCl,
HOCl একই ধরনের বিক্রিয়া। এই ক্লোরিন 0 এখানে এসে -1 আর এখানে এসে +1। জিরো থেকে -1 এ যদি যাই তাহলে অবশ্যই কমছে, কমলে সেটা বিজারণ। 0 থেকে +1 এ যদি যায়, এটা কিন্তু উপরের বিক্রিয়ার সাথে আবার লাগাই দিও না, এখানে দাগ দিই। 0 থেকে +1 এ যাই, বাড়ছে, বাড়ছে মানে সেটা কি জারণ। তাহলে একটা পরমাণুর আমরা দেখতে পাচ্ছি জারণও ঘটে বিজারণও ঘটে, তাহলে ওই বিক্রিয়াকে আমরা বলবো কি অসামঞ্জস্য বিক্রিয়া। এটা তোমাদের চয়েসের উপরে, আর পরে পার্সোনালি জিজ্ঞাসা করে, এটা হলো ক্লাস লাইভ রেকর্ডিং হচ্ছে, সুতরাং শেষে একটা বললেই সমস্যা হয়ে যাবে, অন্যরা আমাকে ধরবে যে আমার বইয়ে এরকম ইয়ে করছো কেন। আমি এই জন্য কারোরটাই বললাম না, ঠিক আছে? এসব লাইভে বলা উচিত না বা রেকর্ডিং এ বলা উচিত না, কার বই পার্সোনাল ব্র্যান্ডিং। আমি কারোরটা কিন্তু বললাম না, উদ্ভাস বললাম না, অ্যাসপেক্ট বললাম না, তারপরে অ্যাসপিরিন বললাম না, তারপরে কেমিস্ট্রি প্লাস বললাম না, বিচিত্রা বললাম না, সবাই ঠিক আছে, ঠিক আছে? এখন একটাও বলা যাবে না। সবটাই ভালো, সবটাই ভালো, সবার সাথেই ভালো থাকি, বুঝতে পারছো? আচ্ছা, ফেসবুকে কয়জন আছে দেখি তো। ফেসবুকে 15 জন দেখতেছে নাকি? 10 জন আসো ফেসবুকে। ইভা রহমান, তুমি ফেসবুকে দেখো? ওকে, এখানে আসো। এখন দেখো, এই যে অসামঞ্জস্য বিক্রিয়ার মধ্যে দুইটা জিনিস হলো, একটা অম্লীয় আর একটা ক্ষারীয় অসামঞ্জস্যতা। এই অসামঞ্জস্যটা কোন মিডিয়ামে আছে সেটা যদি আমরা দেখি, এই NOH একটা ক্ষার, তা অসামঞ্জস্য বিক্রিয়া যদি ক্ষারীয় মাধ্যমে থাকে তখন সেটাকে আমরা বলি ক্ষারীয় অসামঞ্জস্যতা। অসামঞ্জস্য বিক্রিয়া যদি ক্ষারীয় মাধ্যমে থাকে তখন সেই বিক্রিয়াকে আমরা বলি ক্ষারীয় অসামঞ্জস্যতা, ঠিক আছে? তাহলে এটা হলো ক্ষারীয় অসামঞ্জস্যতা বিক্রিয়ার উদাহরণ। আর অসামঞ্জস্য বিক্রিয়া যদি অম্লীয় মাধ্যমে থাকে, দেখো এটা একটা HCl মারাত্মক অ্যাসিড, এই HCl কিন্তু অ্যাসিড জাতীয়, তো এটা একটা অ্যাসিড মাধ্যমে আছে, তাহলে এটাকে আমরা বলবো অম্লীয় অসামঞ্জস্যতা। এটা ক্ষারী মাধ্যমে আছে বলে ক্ষারীয় অসামঞ্জস্যতা, এটা অম্লীয় মাধ্যমে আছে বলে এটা হলো অম্লীয় অসামঞ্জস্যতা। এই বিক্রিয়াটা হলো অম্লীয় অসামঞ্জস্যতা, ঠিক আছে? এবার দেখো, জৈব বিক্রিয়ার মধ্যে জুমে চলে আসতো। আচ্ছা, তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া জৈব যৌগের মধ্যে একটা আছে, বলতে পারবো জৈব যৌগের মধ্যে এরকম একটা একটা অণু জারণও ঘটে আবার বিজারণও ঘটে, কোন বিক্রিয়াটা ছিল এরকম? একটা অণুর একটা জারণও ঘটে আবার বিজারণও ঘটে, সেই বিক্রিয়াকে আমরা অসামঞ্জস্য বিক্রিয়াই বলি। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়া জৈব যৌগের মধ্যে একটা আছে, সেটা কোনটা মনে পড়ে? ক্যানিজারো বিক্রিয়া। এই ক্যানিজারো বিক্রিয়ায় একটা আলফা হাইড্রোজেন বিহীন দুই অনু অ্যালডিহাইড, আমাদের শিখাবো অবশ্যই, আলফা হাইড্রোজেন বিহীন দুই অনু অ্যালডিহাইডের একটা জারিত হয়, একটা জারিত হয়ে সেটা কি আসে, কার্বক্সিলিক অ্যাসিডের এখানে গাঢ় ক্ষার দ্রবণ 50% NOH দ্রবণের সাথে হয়। তাহলে একটা হলো জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, আর একটা বিজারিত হয়ে কি তৈরি করে, অ্যালকোহল তৈরি করে। তো এই জায়গা থেকে এখানে যেটা গেছে এটা দেখো জারণ ঘটছে, আর এইটা থেকে যদি এটাকে আমরা বলি তো এটা দেখো বিজারণ ঘটছে। তাহলে এখানে এরকম জারণ বিজারণ ঘটে, এই জারণ বিজারণ ঘটে, আর দুইটা অণু না নিয়ে তুমি একটা অণু দিয়ে দেখাইতে পারো, এখানে দুই দিলে তো হয়ে যায়। তাহলে একটা অণু এরকম জারণ ঘটছে, একটা অণুর জারণ ঘটছে, আর একটা অণুর বিজারণ ঘটছে, তাহলে এটাকেই বলছি আমরা অসামঞ্জস্য বিক্রিয়া, যেটা ক্যানিজারো বিক্রিয়া, যেখানে একটা অণুর জারণ ঘটে আবার সেই অণুটারই বিজারণ ঘটে। তাহলে ক্যানিজারো বিক্রিয়া একটা অসামঞ্জস্য বিক্রিয়া। যদি বলে কোন জৈব বিক্রিয়াটি অসামঞ্জস্য, তাহলে অবশ্যই আনসার হবে ক্যানিজারো বিক্রিয়া, ঠিক আছে? কোন জৈব বিক্রিয়াটি অসামঞ্জস্য, অবশ্যই আনসার দিবা ক্যানিজারো বিক্রিয়া। শেষ, এই টাইপ শেষ। টাইপ 3 তে আর কিছু নাই, টাইপ 3টা মেনলি রিটেনের জন্য বা একই টাইপের জিনিস বলে লিখছিলাম। টাইপ 4-এ চলে যাব। টাইপ 4 হলো অম্লীয় মাধ্যমে জারক বিজারকের জারণ মানের পরিবর্তন। লেখো টাইপ 4। অম্লীয় মাধ্যমে
জারক বিজারকের জারণ মানের পরিবর্তন। অম্লীয় মাধ্যমে জারক বিজারকের জারণ মানের পরিবর্তন কিরকম পরিবর্তন আসে? প্রথমে আমরা জারকের জারণ মানের পরিবর্তন, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই 4 নম্বর টপিক ভার্সিটিতে খুবই আসে। অম্লীয় মাধ্যমে জারকের জারণ মানের পরিবর্তন, প্রথমে লেখো শুধু জারকটা দেখি আমরা। অম্লীয় মাধ্যমে জারকের জারণ মানের পরিবর্তন নিরপেক্ষতে আছে, কিন্তু আজকে নিরপেক্ষতে আমরা যাব না, কারণ নিরপেক্ষতে একসাথে করে দিলে তোমাদের এখন ঝামেলা হবে। এজন্য আমরা আজকে শুধু অম্লীয় মাধ্যম দেখবো। এর পরের ক্লাসে আবার এই KMNO4 এর প্রশম মাধ্যম আছে, আর একটা হলো তোমার নিরপেক্ষ মাধ্যমে আছে। তো এটা আমরা আজকে যাব না, যাতে গুলিয়ে না ফেলো। আজকে আমাদের এটাই বেশি ইম্পর্টেন্ট, প্রশম মাধ্যম কখনো আসতে দেখি নাই, এই জন্য আজকে থাক। এই KMNO4 যদি অ্যাসিডের দ্রবণের মধ্যে দাও, তো এর ধর্ম হলো এই 5টা ইলেকট্রন গ্রহণ করে বসে থাকবে। এটা ওর ধর্ম, লিখে রাখো, এটা ওর ধর্ম। ও 5টা ইলেকট্রন গ্রহণ করে। 5টা ইলেকট্রন গ্রহণ করলে ওর কি চেঞ্জ হয় সেটা দেখি। খেয়াল করো, এখানে এই যে কে এর জারণ মান +1, অক্সিজেনের জারণ মান -2, আর এই যে Mn এর জারণ মান +7। তো এই যে +1 -2 এগুলোর কোনো চেঞ্জ হয় না। পটাশিয়াম +1 এখানে থেকে যাবে। এই যে অক্সিজেন আছে না, এই অক্সিজেন -2 এখানে থেকে গেল। কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। তো ওই 4টা অক্সিজেনকে আমরা এভাবে লিখে রাখলাম। তা এই যে পটাশিয়াম আর অক্সিজেন এর কোনো জারণ মানে চেঞ্জ হচ্ছে না, এই 5টা ইলেকট্রন গ্রহণ করবে হলো মাঝের জন। তাহলে পটাশিয়াম +1 লিখে দিলাম, অক্সিজেন -2 লিখে দিলাম, কোনো চেঞ্জ হচ্ছে না। শুধুমাত্র এই যে 5টা ইলেকট্রন যে গ্রহণ করবে, ওই গ্রহণ করবে হলো ম্যাঙ্গানিজ। তাহলে এটা আমরা মুছে দিতে পারি। 7 থেকে যদি 5টা ইলেকট্রন যে নিউট্রাল করে দেয়, তাহলে ওর কাছে অবশিষ্ট থাকবে Mn2+। পরীক্ষাতে কোশ্চেন আসবে তোমার যে অম্লীয় মাধ্যমে KMNO4 এর জারণ মানের কত চেঞ্জ আসে, তাহলে +7 থেকে +2 তে আসে। ঠিক আছে, আমরা একটা ঢাকা ভার্সিটি কোশ্চেনটা এখান থেকে সলভ করে দিতে পারি, যখন আসছে। করো। আচ্ছা, MnO4-। এবার দেখো, এই যদি পটাশিয়ামটা আমরা বাদ দিয়ে দিই এখান থেকে, তাহলে এটা লেখা যায় কিন্তু MnO4-। তাহলে পটাশিয়ামটা বাদ যাবে, আর কোনো কিন্তু চেঞ্জ আসবে না। যদি MnO4- লিখি, তাহলে এই যে পটাশিয়াম প্লাস ছিল K+, ওইটা কেটে যাচ্ছিল। MnO4- আর K+, এটা কেটে যায়। যদি তুমি K+টাকে বাদ দাও, তাহলে MnO4- লিখতে হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। ঢাকা ভার্সিটি কোশ্চেনটা দেখো কিভাবে আসছে। MnO4-, এটা আসছিল 17, বিউ 17তে আসছিল। MnO4-, এটা বোঝো নাই? দেখো, এখানে এই অক্সিজেনের জারণ মানের কোনো চেঞ্জ হয় নাই। অক্সিজেন 2-। কয়টা অক্সিজেন আছে? 4টা বসাই দিছি। আর এখানে একটা K+ ছিল, তো এই K+ এখানে আছে, এখানে K+ আছে, কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ যেটা, এই যে 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন গ্রহণ করবে মাঝের ম্যাঙ্গানিজ। তাহলে 7টা পজিটিভ চার্জকে যদি 5টা দিয়ে গ্রহণ করাই দিই, তাহলে থাকবে হলো কয়টা? 2টা। 7টা ছেলে ছিল, 5টা মেয়েকে বিয়ে করছে, তাহলে অবশিষ্ট ছেলে বিয়ে হয় না এরকম ছেলে কয়টা আছে? 2টা আছে। দেখো, 7টা ছেলে ছিল, 5টা মেয়েকে নিয়ে নিছে, ঠিক আছে, কাপল হয়ে গেছে। যদি 5টা ঘরে দুইজন দুইজন করে কাপল হয়ে যায়, এখন সিঙ্গেল পুরুষ আছে কয়টা ঘরে? 2জন। তাহলে সেটা হলো সেই 2জন Mn2+। ঠিক আছে, KMnO4-, এইটা মাইনাস না তো, এখন মাইনাস, এই প্লাস আর এইটা মাইনাস, এই দুইটা মিলেই হলো তোমার 0। তাহলে এটা যখন লিখবো তখন এরকম থাকবে। KMnO4- না তো ওটা মাইনাস কেন হবে? যখন একসাথে থাকবে মাইনাস লিখবো না। এখানে আমরা যা চার্জ গুলো উপরে লিখে দিচ্ছি, এখানে K+, এখানে অক্সিজেন -2, এর কোনো চেঞ্জ হচ্ছে না, এটার কোনো চেঞ্জ হচ্ছে না। এই যে কোনো চেঞ্জ নাই। শুধুমাত্র চেঞ্জটা কার হচ্ছে? এই যে Mn এর চেঞ্জটা হচ্ছে +7 থেকে +2 তে গেছে।
ধর্ম বলতে কি মানে ছেলেদের ধর্ম কি সারা জীবন মেয়েদের দিকে তাকানো, বুঝতে পারছো? এটাই। আর ওর ওই যে ধর্ম এসিডের মধ্যে যদি দাও তো ও সারা জীবন 5টা ইলেকট্রন গ্রহণ করবে, ওটাই ওর ধর্ম। ঠিক আছে, এটাই বলছি। ধর্ম মানে কি? যার বাইরে যাইতে পারে না, যার বাইরে যাওয়া পসিবল না। ভালো ছেলে তুমি। এখনো পর্যন্ত মনে হয় তোমাদের ওই যে বলতেছো ইয়ে পরীক্ষা শর্ট সিলেবাসে কিনা, সরকার অনেকদিন পর একটা এক্সাম্পল পাইছো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিল পরীক্ষা শর্ট সিলেবাসে হবে কিনা, খুব সম্ভাবনা আছে শর্ট সিলেবাসে যাবে, কারণ তোমার শিক্ষামন্ত্রী ঘোষণা দিচ্ছে মানে এটাই হবে। অবশ্যই সব কোচিং শর্ট করাবে এখন, কারণ এটা একটা কম জিনিস পড়াইলে তাদের সুবিধা না। আমিও দেখো শর্ট পড়াচ্ছি। আমি কিছু কিছু জায়গা যেগুলো ইয়ে আছে সিলেবাসের বাইরে আছে ওইগুলো রেখে দিব, যখন দেখবো যে পরীক্ষা তোমাদের ঘোষণা দিয়ে দিবে যে না শর্ট সিলেবাস হবে না, তখন ওইগুলো পড়াই দিব, কিন্তু আগে শর্ট সিলেবাস শেষ করে নেওয়াটাই বেটার। আর শর্ট, হ্যাঁ শর্টে দিলে একটু সমস্যা। সবাই শর্ট সিলেবাসে যাবে, সবাই শর্ট সিলেবাসে যাবে, কারণ ঘোষণা যখন দিচ্ছে শর্টেই হবে। আর শর্টে না পড়লে তোমরা যদি লং পড়ো আর আরেকজন যদি শর্ট সিলেবাস পড়ে, কে আগায় থাকবে? একটা কথা চিন্তা করো, যে তুমি সব পড়ে গেছো কিন্তু ওই যেগুলো আছে সিলেবাসের বাইরে 1 মাস পরে বা 1.5 মাস পরে বলে দিল যে অবশ্যই শর্ট সিলেবাসে হবে, তা সে প্রথম থেকে শর্ট সিলেবাসে প্রিপারেশন নিচ্ছে আর তুমি সব পড়ছো, কে আগায় থাকবে? তুমি না সে আগায় থাকবে? অবশ্যই সে আগায় থাকবে না। এই জন্য সমস্যা। শর্ট সিলেবাসে হলে মার্কস অনেক বেশি লাগবে, এটা হলো কথা। শর্ট সিলেবাসে অনেক মার্কস উঠবে। দেখো এই যে MnO4 কোশ্চেনটা ছিল এরকম, MnO4 মাইনাস এর সাথে ইথেন ডায়োড, এই আয়নকে ইথেন ডায়োড আয়ন দিয়ে বিজারিত করলে Mn এর জারণ মান, Mn এর জারণ মান হলো, অপশন গুলো ছিল +7, অপশন বি তে ছিল +4, অপশন সি তে ছিল +2, অপশন ডি তে ছিল +3। খেয়াল করো, এটা হলো একটা কনফিউজিং ওয়ার্ড ছিল যে ইথেন ডায়োয়েট আয়ন। এই ইথেন ডায়োয়েট আয়ন বলতে তারা কি বুঝাইছে? অক্সালিক অ্যাসিডের সংকেত আমরা জানি H2C2O4, আর এটাকে H2C2O4 না লিখে আমরা কি জানি H2C2O4, এটাকে আমরা লিখতে পারি COOH বন্ড COOH। যেহেতু আয়ন বলছে তাহলে এই H দুটাকে আমরা যদি বাদ দিই, আচ্ছা এটা যদি হয় তা দেখো নামকরণ করলে ইথেন ডায়োইক অ্যাসিড হয়, এটা 1 আর 2, এটার নাম হলো ইথেন ডায়োইক অ্যাসিড। এটার নাম তো অক্সালিক অ্যাসিড, আর আইউপ্যাক নাম যদি করি তাই এটার নাম আসে ইথেন ডায়োইক অ্যাসিড, এর নাম আসে ইথেন ডায়োইক অ্যাসিড, ডায়োইক অ্যাসিড। এবার যদি আমরা H দুটাকে বাদ দিয়ে দিই তাহলে এটা আসে কি COO মাইনাস COO মাইনাস, আর এটাকে লেখা যাবে তখন কি C2O4, C2O4 2 মাইনাস। তো এই যে আয়নটা, এই আয়নটা এখন দেখো ইথেন ডায়োয়েট হয়ে যাবে, অ্যাসিড থেকে যদি H চলে যায় তখন তাকে ওয়েট বলে, তো এটাকে বলে ইথেন ডায়োয়েট, ইথেন ডায়োয়েট আয়ন। তার মানে সেটা C2O4। তো এই C2O4 একটা বিজারক, এই বিজারকের সাথে যদি MnO4 জারক বিক্রিয়া করে, আমরা আগেই বলছি যে MnO4 সবসময় 7 থেকে কততে যায়, 2 এ যায়। তো এটাই বলছে ইথেন ডায়োয়েট আয়নের সাথে যদি MnO4 বিক্রিয়া করে তাহলে চেঞ্জটা হয়ে কি হয়, 2+ আসে। তাহলে অ্যান্সার হবে 2+। বুঝতে পারছো কিনা দেখো।
মানে কোশ্চেনটা কিন্তু সেম রাখছে, জাস্ট তোমাকে একটু ঘুরিয়ে করছে। এই অক্সালিক অ্যাসিডের নামটা বলে নাই, বলছে কি ইথেন ডায়োয়েট আয়ন। এই আয়নের সাথে যদি ইথেন ডায়োয়েট আয়ন বিক্রিয়া করে তাহলে কি হবে? অবশ্যই ধর্ম 5টা ইলেকট্রন গ্রহণ করে 2টাতে থাকা, তাহলে অ্যান্সার হবে Mn2+। হ্যাঁ এটাই, অম্লীয় মাধ্যম বলে যার সাথে হোক অবশ্যই +2 হবে। এটা হলো সবচেয়ে ভালো কথা, যে যার সাথে হোক ও 5 থেকে সবসময় 7 থেকে সবসময় 2-এ যাবে। যার সাথে বিক্রিয়া হোক, যে কোনো জারকের সাথে যদি সে বিক্রিয়া করে, জারকের সাথে যদি সে বিক্রিয়া করে, এই যে দেখো জারকের সাথে বিক্রিয়া করলে সে কততে যাবে? 2+-এ যাবে। তো এই যে 2+ অ্যান্সার হয়েছে। ও চেঞ্জ হয়ে কততে যায়? এটা তো ঘিজিমিজি হয়ে গেছে। ওরা জাস্ট বলছে কি যে KMnO4 এটা যার সাথে বিক্রিয়া করুক ও ধর্ম সে K+, এখানে কি তৈরি করবে? Mn2+ তৈরি করবে, আর 4 অক্সিজেন 2- তৈরি করবে। তো ওটাই জিজ্ঞাসা করছে যে KMnO4 আয়নকে যদি ইথেন ডায়োয়েট না পড়ে এখানে পড়ো, ইথেন ডায়োয়েটের পরিবর্তে পড়ো জারক, পড়ো যে কোনো জারক, যে কোনো বিজারক, যে কোনো বিজারক, ঠিক আছে? ইথেন ডায়োয়েট না পড়ে তুমি এই যে এই আয়নকে এটা পড়ো, যে কোনো বিজারক দিয়ে যদি বিজারিত করা হয় তাহলে Mn এর জারণ মান কি হয়? Mn এর জারণ মান +2 হয়। বুঝতে পারছো? যে কোনো বিজারক, ইথেন ডায়োয়েট মানে আসলে অক্সালিক অ্যাসিডেরটাই, অক্সালিক অ্যাসিডের থেকে যেটা আসছে ওইটা। এখানে অক্সালিক অ্যাসিড না থেকে যদি অন্য যে কোনো আমরা বিজারক ইউজ করতাম তাও একই হতো, কারণ ওর ধর্মই ওইটা। ও সবসময় 5টা মেয়েকেই বিয়ে করবে, আর 2টা ছেলে ভালো তারা আলাদা থাকবে। হ্যাঁ Mn অবশ্যই +2 হয় যদি সেটা অম্লীয় মাধ্যম হয়। এর আরো 2টা মাধ্যম আছে, পশম মাধ্যমে +3 হয়। এই যে এটা কিন্তু পশম মাধ্যম। আর একটা মাধ্যম আছে, সেটা হলো নিরপেক্ষ মাধ্যম। তো সেগুলো দরকার নাই, নিরপেক্ষ মাধ্যমে 1 চেঞ্জ যায়, পশম মাধ্যমে 3 চেঞ্জ হয়। এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো। এটা বিজারক, এটা বিজারক আর এটা তো জারক। আমরা লিখছি কি দেখো, অম্লীয় মাধ্যমে জারকের জারণ মান, এটা অবশ্যই জারক। ইলেকট্রন গ্রহণ করলে কি আমরা পড়ে আসছি না, ইলেকট্রন যে গ্রহণ করে সেই প্রসেসটার নাম কি? বিজারণ। আর যার বিজারণ হয় ওই লোকের নাম জারক। এইটা তো আচ্ছা, এটা জারক না বিজারক তুমি বুঝবা কি করে? এর নিজে কি, এর নিজে যেহেতু জারক তাহলে ওইটা অবশ্যই কি হবে? এর নিজে যেহেতু জারক তাহলে এটা অবশ্যই কি একটা বিজারক হবে না? KMnO4 যদি জারক হয় তাহলে ওর সাথে ওর বিক্রিয়াটা হবে কার সাথে? বিজারকের সাথে। কিছু বলা না থাকলেও তো আমরা পারছি, কেন কিছু বলা ছিল? এখানে তো কিছু বলা ছিল না, এখানে বলা ছিল এই যে এটা C2O4, এটা বলা ছিল। তা এটা তো আমরা জানি জারক, আর এটা তো অবশ্যই বিজারক। যার সাথে বিক্রিয়া করুক ওর চেঞ্জটা হবে কত? +2 হবে। সহজ কথায় MnO4 7 থেকে 2 হয়। তুমি এইটুকু লিখে রাখো যে MnO4 সবসময় 7 থেকে 2 হয়। MnO4 এর জারণ মান চেঞ্জ কি? 7 থেকে 2 লিখে রাখো। KMnO4 কিয়ামতের ময়দানেও যদি ওকে নিয়ে যাও সেখানেও +7 থেকে +2 হবে, কারণ আল্লাহ যখন ওকে সৃষ্টি করে দিছে ওকে বলেই দিছে যে তুই সারা জীবন 7 থেকে 2 যাবি। ঠিক আছে? মাধ্যম, মাধ্যম হলো তোমাদের বইয়ের জন্য ফিক্সড অম্লীয়, তোমাদের বইয়ের জন্য ফিক্সড অম্লীয়। আর যদি অম্লীয় না থেকে অন্য মাধ্যম বলে দেয়, ধরো পশম মাধ্যম বলে, তাহলে স্পেসিফিক বলে দিবে যে এটা পশম মাধ্যমের জন্য করো, স্পেসিফিক বলে দিবে এটা ক্ষারীয় মাধ্যমের জন্য করো। বুঝতে পারছো? স্পেসিফিক বলে দিবে, সেক্ষেত্রে তোমার এটা যদি কিছু না বলা থাকে অবশ্যই অম্লীয় মাধ্যম। হ্যাঁ জাস্ট অ্যাসিডিকে যাবে, আর কিছু না বলা থাকলে সেটা অবশ্যই অ্যাসিডিক, কিছু না বলা থাকলে ওটা অবশ্যই অ্যাসিডিকে যাবে, কিছু না বলা থাকলে সেটা অবশ্যই অ্যাসিডিকে যাবে। ঠিক আছে? এখন বুঝছো কিনা? এই অ্যাসিডিকটাই তো অম্লীয়। আর একটা মাধ্যম আছে তোমার পশম আর তোমার মাধ্যম, পশম মাধ্যম একটা, আর একটা ক্ষারীয় মাধ্যম। ওই পশম আর ক্ষারীয় মাধ্যম আজকে দেখাবো না, কারণ সবগুলো একসাথে গুজামিল হয়ে যাবে, শেষে তোমার ব্রেনের মধ্যে প্রেসার পড়বে। আমি সব জিনিস সহজ ভাষায় রাখতে চাই, মানে ব্রেনকে এটা বলা যাবে না যে এই জিনিস কঠিন। তুমি যখন কে এই সিগন্যাল দিবা ব্রেনকে যে এই জিনিস কঠিন হবে না, তখন আর তুমি বুঝবা না। আর একটা একটু দেখবো,
অম্লীয় মাধ্যমে জারকের জারণ মানের পরিবর্তন আমরা একটা দেখছি, এবার 2 নাম্বার জারক, সেটা হলো লেখো K2Cr2O7। K2Cr2O7 এই দুইটা জারক আমাদের দরকার। সি, এটা দেখো, এ যদি যায়, এর ধর্ম হলো 6টা ইলেকট্রন গ্রহণ করা। এর ধর্ম কি? 6টা ইলেকট্রন গ্রহণ করা। ক্লাস শেষ করবো, দাঁড়াও। তা এখানে এই যে পটাশিয়ামের জারণ মান চেঞ্জ হবে না, অক্সিজেন চেঞ্জ হবে না, এগুলো আমরা আগে বসাই দিই। পটাশিয়াম +1 চেঞ্জ হচ্ছে না, অক্সিজেন -2 চেঞ্জ হচ্ছে না। সমতা করে দাও, পটাশিয়াম 2টা আছে, নো চেঞ্জ। অক্সিজেন 7টা আছে, নো চেঞ্জ। এই 7টা অক্সিজেন, প্রত্যেকটাই -2, 2টা পটাশিয়াম, প্রত্যেকটাই +1। চেঞ্জ হবে মাঝের ক্রোমিয়ামেরটা। তো এই ক্রোমিয়ামের জারণ মান আমরা একটু দেখে নিই যে এখানে ক্রোমিয়ামের জারণ মানটা কত। K হলো +1 × 2 + 2x ± 2 × 7 = 0, x = আসে +6। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ক্রোমিয়ামের জারণ মানটা হলো +6। তো এই যে ক্রোমিয়াম আছে দুইটা, একটা ক্রোমিয়াম হলো +6 আর একটা ক্রোমিয়াম হলো +6। তো দুইটা ক্রোমিয়ামের জারণ মানই +6 +6 আছে। তাহলে যে ক্রোমিয়াম দুইটা +6 হয়, তারা 6টা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই 6টা ইলেকট্রন দুইজনে ভাগ করে নিবে, মানে 6টা মেয়ে নিয়ে আসছে, দুইজনই +6 তখন বলবে কি, তুই 3টা মেয়েকে নে, আমাকে 3টা দে, তুই 3টা বিয়ে কর, আমাকে 3টা বিয়ে করতে দে। দুই ভাই দুইজনই +6, তাহলে 6টা মেয়ে আসছে, তারা 3টা করে ভাগ করে নেবে। 3টা করে ভাগ করে নিলে এর কাছে থাকবে Cr3+, এর কাছে থাকবে Cr3+। ঠিক আছে, 3টা মেয়ে দেওয়ার পরেও ওদের আরো কিন্তু +3 করে থেকে যাবে। তা +3+3+3+ দুইজনের যোগ করলে আমরা লিখতে পারি 2Cr3+। তাহলে K2Cr2O7 এটা হয়ে যাবে 2Cr3+। ঠিক আছে, অর্থাৎ 6টা ইলেকট্রন। এটা চার্জ পুরাই যাচ্ছে সবার ফোনে। আচ্ছা আচ্ছা, আমি ক্লাস ছেড়ে দিব, এটাই ক্লাস শেষ এখানেই। এই দুটো বলে, এটা বুঝতে পারছো কিনা বলো। এবার এর একটা কোশ্চেন দেখাই দিই তোমাদের, এই কোশ্চেন কিভাবে আসতে পারে। এই কোশ্চেন কিভাবে আসতে পারে সেরকম একটা কোশ্চেন দেখাই দিই। হুম, 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 হুম। 1 2 10। চার্জে ঢুকায় না। 25। আর একটু ফাস্ট পড়ালে প্রবলেম হবে না? প্রথম দিন পড়াইছিলাম, ওই যে একজন বলে দিছিল যে একটু স্লো পড়াবেন, সেখান থেকে তো একটু স্লো পড়াচ্ছি। আচ্ছা, তাহলে দেখো একটা কোশ্চেন দিছে, ঢাকা ভার্সিটি 10/11/2001, আচ্ছা 10, ঢাকা ভার্সিটি 10 সালে ছিল, ডিউ 10 সালে কোশ্চেন ছিল যে পটাশিয়াম ডাইক্রোমেট, এটার নাম কিন্তু বাংলায় লেখা ছিল পটাশিয়াম ডাইক্রোমেট, অম্লীয় মাধ্যমে, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয়, দেখো বলে দিছে মাধ্যম অম্লীয়, পটাশিয়াম ডাইক্রোমেটের অম্লীয় মাধ্যমে মেনশন করে দিছে। সালফার ডাইঅক্সাইড চালনা করলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। চালনা করলে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় ক্রোমিয়ামের জারণ মানে চেঞ্জ। এই বিক্রিয়ায় সিআর এর জারণ মানের চেঞ্জ লেখো। সিআর এর জারণ মানের পরিবর্তন কি? পরিবর্তন হলো, অপশনগুলো ছিল +5
টু 3 প্লাস 3, অপশন বি +7 to 4, অপশন সি +6 to 3, অপশন ডি +4 to +2। দেখো একদম সরাসরি এই করছেন। এর চেঞ্জটা কত হয়েছে দেখো তো, এর চেঞ্জ হয়েছে দেখো এই যে +6 থেকে গেছে কোথায় +3 তে, তাহলে অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে কি সি। তাহলে যদি পটাশিয়াম ডাইক্রোমেট কোন একটা অম্লের মধ্যে ফেলাই দাও, তাহলে ওর ধর্মটাই হলো 6টা +6 থেকে 6টা ইলেকট্রন গ্রহণ করে +3 তে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কোশ্চেনটা। এই কোশ্চেনটা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা জিনিস লিখে রাখো, তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা আমাদের এতে কাজে লাগবে ম্যাথের সময়, যে জারক যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সেটা তার তুল্য সংখ্যা। একটু লিখে রাখো, জারকের তুল্য সংখ্যা, জারকের তুল্য সংখ্যা, জারকের তুল্য সংখ্যা ইকুয়াল টু জারক যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে, জারক যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে K7 কয়টি ইলেকট্রন গ্রহণ করছে 5টা, তাহলে এর তুল্য সংখ্যা লিখে রাখো 5। K2CR27 কয়টি ইলেকট্রন গ্রহণ করছে 6টা, তাহলে এর তুল্য সংখ্যা লিখে রাখো 6। এই জিনিস কিন্তু আমাদের এতে কাজে লাগবে। তো বইয়ের উপরে তো ক্লাস নিব হাসিব, আমরা বই দাগানো বইয়ের উপরে ক্লাস নিব না, তখন দেখাই দিব যে কোনটা কোনটা লাগবে। আমরা দাগানো বইয়ের উপরে ক্লাস নিব না, আসলে ওই চার্ট যেগুলো করা আছে সবগুলো লাগবে না, এই যে কোনটা দেখাচ্ছে এই করা সবগুলো পড়লে তুমি নিজে মনেও রাখতে পারবে না, তোমার ভুল হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, রাফে কেন ভাগ করে নিলাম জাবিন বোঝানোর জন্য, যে 2 ভাই +6 ছিল, 6টা মেয়ে আসছে, তা 2 ভাই তো স্বতন্ত্র ভাবে মেয়েগুলো ভাগ করে নিবে। যদি মেয়েগুলোকে ভাগ করে না নিয়ে একজনে গ্রহণ করতো, তাহলে বিপদ দেখা দিত, ওইখানেই মারামারি কাটাকাটি হয়ে এক ভাই খুনোখুনি হয়ে শহীদ হয়ে যেত। এই জন্য দেখছে কি যে মারামারি করে কাজ নাই, 6টা মেয়ে আসছে, ঠিক আছে আমরা তিনটা করে ভাগ করে গ্রহণ করি। এখানে +6 দেখো কেন ভাগ করে বুঝাইছি, কারণ এই +6 যদি এখানে দাও তাহলে তোমার মনে হবে যে 0 হয়ে যাচ্ছে, +6টা 6টা ইলেকট্রন করলে 0 না, কিন্তু আসলে এই +6টা কিন্তু এক একজনের, 2 জনের না। এই +6টা হলে একটা ক্রোমিয়ামের, তাহলে একটা ক্রোমিয়ামের +6 আর একটা ক্রোমিয়ামের +6। ঠিক আছে, এই কারণে 2টা +6 ছিল, সেখান থেকে 6টা মেয়ে আসছে, তিনটা করে বিয়ে করছে। আর 3টা বিয়ে করার কারণে প্রত্যেকের কাছে +3 ছিল, মানে +3 2টা ছিল, 2টা যোগ করলে 2CR3+। হ্যাঁ হ্যাঁ, দিবে না হাসিব, দিবে না, কখনোই দেয় না, আজ পর্যন্ত কখনোই দেয়নি। স্ক্রিন আউট করবে কেউ? হ্যাঁ না, স্ক্রিন আউট করবে না। ওই দিন কে যেন করছিল, সামিয়া, সে চেক করে দেখতেছিল। ওকে, তাহলে অম্লীয় মাধ্যমে 2টা জারকের জারণ মানের পরিবর্তন। এবার দেখো বিজারকের জারণ মানের পরিবর্তন আছে, তা আজকে আর বলতেছো যেহেতু সমস্যা, আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করে দিই। নেক্সট ক্লাস আমরা শুরু করব ক্ষারীয় মাধ্যমে জারকের, অম্লীয় মাধ্যমে বিজারকের। আমরা নেক্সট ক্লাসে শুরু করব অম্লীয় মাধ্যমে, এই জায়গাটায় বিজারকের জারণ মানের পরিবর্তন। কি কি শিখবো আমরা, যেমন H2C2O4 কিভাবে চেঞ্জ হয়, H2O2 বিজারক হলে কিভাবে চেঞ্জ হয়, তারপরে Na2S2O3 বিজারক হলে এর জারণ মান কিভাবে চেঞ্জ হয়। এই 3টা হলো আমাদের মেন, বুঝছো, যদি পরীক্ষাতে আসে এই 3টা আসবে। আর এর বাইরে আমাদের ম্যাথের জন্য কাজে লাগবে Fe2+ H2S, আর আরেকটা কাজে লাগবে সেটা হলো পটাশিয়াম আয়োডাইড। এই কয়টা আমাদের জারণ মানের চেঞ্জ আমরা শিখলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমাদের নেক্সট ক্লাসে পড়া, যে আমরা বিজারক, এগুলো সব বিজারক, এদের জারণ মানের চেঞ্জ গুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে চেঞ্জ হয়। আর এইগুলো যদি তোমার না পারো তাহলে কিন্তু এক লাইনে সমতা পারবে না। এই যে আজকে 2টা বিক্রিয়া শিখছি, আর এই বিক্রিয়াগুলো যখন শেখানো হয়ে যাবে তখন তুমি এক লাইনে সমতা লিখে দিতে পারবে। ওকে, মোবাইলে তো ভালো স্ক্রিন লেখা যায়, কম্পিউটারে এই যে মাউস দিয়ে লেখাটা কঠিন। আর একটা জিনিস আছে ওই যে অকম, ওইটা দিয়ে করলে হয়, তো এটা আমার কাছে নাই। তোমাদের ভর্তি হয়েছে মোটামুটি ভালোই, 110 জনের মতো। আরো যারা ভর্তি হতে চায় তাদের বলে দিবা, যাদের দ্রুত হয়ে যায়, একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে।
আর এরপরে যারা ভর্তি হবে তাদেরকে ওই শুধু রেকর্ড দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, টাচপ্যাড এক্সট্রা লাগাতে হয়, আর সেটা কলম সহ, এটা কোয়াকম বলে, ওইটা দিয়ে লাগাইলে হয়। এখনো যারা ভর্তি হয় নাই বা ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তি হয়ে যেতে বলবা। এই কোর্সের সাথে অন্য কারো কোর্সের তুলনা হবে না। কোচিং এ ক্লাস শুরু হোক, বুঝতে পারবা সবাই যে কোচিং এ কিভাবে পড়াই, তুমি যে কোচিং এ থাকো সেই কোচিং এ কিভাবে পড়াই দেখবা। আর আমার এখানে পড়ানো হচ্ছে কত টপিক বা কত কিছু দেখবা, যে একদম কনক্রিট যা লাগে সব পড়ানো হয়। আর কোচিং এ কখনো শেষ করানো যাবে না। ডিসপ্রপোর্শন আর একটা রিয়াকশন আছে, সামঞ্জস্য রিয়াকশন, ওইসব আসে না। দেখো সব যেগুলো আসে না সেগুলো বাদ দিছি আমি, ঠিক আছে? না না, এই কাজ করো না। টাচপ্যাডে এরকম স্মার্ট ইউপিএন আছে, ইউজ করলেই লিখতে পারবেন। আচ্ছা দেখি, আমি খুঁজে দেখবো না। আমার ল্যাপটপের আবার সমস্যা, টাচপ্যাডটা কাজ করতেছে না। এর টাচপ্যাড আবার তাইওয়ান থেকে অর্ডার করতে হবে। এটা আসুসের ল্যাপটপ, ফোনে কাজ করে। হ্যাঁ, আজকের ক্লাস শেষ। আজকের ক্লাস শেষ, আমরা নেক্সট ক্লাসে আবার জয়েন করব। ওকে, তা সবাই ভালো থেকো। আমরা লাইভ বন্ধ করে দিই, রেকর্ডিং অফ।